অটোক্যাডের ভূমিকা। এবার যদি আমরা একটু খেয়াল করি, অটোক্যাড ডিজাইন ড্রাফটিং প্রক্রিয়াকে দ্রুত করে। এক নম্বর, অটোক্যাড ডিজাইনটা কি করে? ড্রাফটিং প্রক্রিয়াকে দ্রুত করে, সঠিক এবং দক্ষতার সাথে আমাদেরকে ব্যবহার করতে একটি প্রযুক্তি। মানে এটা একটা প্রযুক্তি, এমন একটা প্রযুক্তি যেটা আমাদেরকে সঠিক এবং দ্রুত দক্ষতার সাথে কাজ করার জন্য আমাদেরকে সাহায্য করে। এটা ডিজাইন শিল্পের মধ্যে একটা বিপ্লব এনেছে। কিরকম? বিশেষ করে আর্কিটেকচার, ইঞ্জিনিয়ার, ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে অটোক্যাড সফটওয়্যার ডিজাইন প্ল্যাটফর্মের দ্বিমাত্রিক এই দ্বিমাত্রিক 2D আর 3D, এই বিষয়টা আমাদেরকে একটু বোঝা দরকার। 2Dটা কি? আমরা যেই প্ল্যানের মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ পাবো, অথবা দৈর্ঘ্য এবং উচ্চতা পাবো যে ড্রয়িং এর মধ্যে, সেটা হচ্ছে 2D। অর্থাৎ যেই বস্তুটার দুইটা ডিমেনশন থাকবে, মেজারমেন্ট থাকবে, পরিমাপ থাকবে, সেটাকে আমরা 2D ধরবো। 3D কি? যে জিনিসের তিনটা পরিমাপ। যেমন একটা চেয়ারকে যদি আমরা বাস্তবে দেখি, এই চেয়ারের দিকে যদি তাকাই, আমরা তাকাই, তাহলে আমরা দেখব চেয়ারটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সব বোঝা যাচ্ছে। এটা হচ্ছে 3D। অর্থাৎ বাস্তবিক যে বস্তুটা দেখা যাচ্ছে সেটা 3D। আর এই যে চেয়ারটা থেকে বা এই যে টেবিলটা থেকে একটা টপ ভিউ ক্রিয়েট করলাম, একটা সাইড ভিউ ক্রিয়েট করলাম, একটা পয়েন্ট ভিউ ক্রিয়েট করলাম। এই যে ক্রিয়েট করলাম, যেটার মধ্যে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, অথবা দৈর্ঘ্য এবং উচ্চতা আছে, দৈর্ঘ্য এবং উচ্চতা আছে, যেখানে দৈর্ঘ্য এবং উচ্চতা আছে সেটাকে আমরা 2D বলতেছি। ক্লিয়ার? আমরা আমরা যদি একটু সামনে যাই, যে আমরা বিষয়টা আরেকটু বিষয় বুঝবো। অটোক্যাড সফটওয়্যারের পরিচিতি। আমরা যে সফটওয়্যার নিয়ে কাজ করব তার সংক্রান্ত বিষয় ডিটেল আমাদের জানা থাকতে হবে, তাহলে কাজ করতে কনফিডেন্স পাবো এবং আমরা কোনো জায়গায় এই বিষয় নিয়ে কথা বলতে পারবো। অটোক্যাড সফটওয়্যারটা অটোক্যাড, ক্যাড শব্দটার পূর্ণ রূপ হচ্ছে কম্পিউটার, সিতে কম্পিউটার, এতে অ্যাডেড, ডিতে ডিজাইন অর ড্রাফটিং। তাহলে আমরা এক কথায় বলতে পারি অটোক্যাড মানে কি? অটোক্যাড মানে হচ্ছে কম্পিউটার অ্যাডেড ডিজাইন অর ড্রাফটিং। অটোক্যাড হলো বিশ্ব সমাদৃত। অটোক্যাডটা শুধুমাত্র যে আমরা বাংলাদেশে ইউজ করি বিষয়টা এটা না। আপনাদের বোঝার স্বার্থে আমি একটা ড্রয়িং শেয়ার করতেছি আপনাদের। আমার ডিসপ্লেতে একটা ড্রয়িং দেখা যাচ্ছে। এই যে ড্রয়িংটা আছে, এই ড্রয়িংটা থাইল্যান্ডে তৈরি হয়েছে, এটা আমরা করি নাই। আমরা কি করতেছি? এটার মধ্যে থেকে এই অংশটাকে কাটলাম, কাটিয়ে আমরা এখানে কি ডিজাইনটা করা যায়, আমার ম্যাটেরিয়ালসটা কি আছে, আমরা কারেকশন করতেছি। তো বিশ্বব্যাপী কেন বলছি? যেমন এই অটোক্যাডটা কিন্তু থাইল্যান্ডে এই ডিজাইনটা করছে, ক্যাডে করছে, যার কারণে আমি কিন্তু ক্যাডে কিন্তু এটাকে এডিট করতে পারতেছি। তাহলে বোঝা গেছে অটোক্যাড শুধুমাত্র বাংলাদেশে কাজ হয় না, এটা বিশ্বের সব দেশেই কম বেশ কাজ হয়। আমরা যদি তাকাই, মিডল ইস্টে কিন্তু অটোক্যাডের প্রচুর পরিমাণ চাহিদা। আমরা মিডল ইস্টে হচ্ছে প্রচুর পরিমাণ চাহিদা আছে। এরপরও যদি আমরা চিন্তা করি এটা আর কোথায় চাহিদা আছে, এটা আমেরিকা, যান পৃথিবীর সব দেশেই এটা চাহিদা আছে। এটা একটা পাওয়ারফুল ডিজাইন সফটওয়্যার। এটা পাওয়ারফুল ডিজাইন সফটওয়্যার, কারণটা কি? এই যে অটোক্যাডটা, এটা কিন্তু আপনি অনায়াসে এটাকে এডিট করতে পারতেছেন, চেঞ্জ করতে পারতেছেন, চাইলে অ্যাড করতে পারতেছেন। এবার যদি আমরা আরেকটু সামনে যাই, এই সফটওয়্যারটি কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন নকশা প্রণয়ন, সম্পাদনা, বিশ্লেষণের কাজে ব্যবহার। যেমন আপনি একটা ড্রয়িং করলেন, আর্কিটেকচার ড্রয়িং, সেটা আপনি করার পরে আপনি বা জুনিয়র লেভেলে কেউ একজন করলো, এটা সিনিয়রকে দিল, সে সম্পাদনা করলো। তো সম্পাদনাটা কিভাবে করলো? সে কারেকশন দরকার, সে কিন্তু অনায়াসে কারেকশন করতেছে, কারণ আপনার মূল বেসটা ঠিক রেখে কিন্তু কারেকশনটা করা হচ্ছে। এরপরে হচ্ছে আমরা যখন এখানে যে এস্টিমেট করি যে কত টাকা আসবে, তখন আমরা বিশ্লেষণ করি এখানে কি কি জিনিস দেওয়া হয়েছে, কলামের সাইজ কত, ওয়াল কত থিকনেস, এখানে প্লাস্টার কি দেখানো আছে কিনা। এইভাবে আমরা এই সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো সবকিছু করতে পারি। আমরা যদি অটোক্যাডের মাধ্যমে কি কি কাজ করতে পারি এটা যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে আমরা বলবো এক কথায় আর্কিটেকচারাল ডিজাইন করা যায়, ইন্টেরিয়র ডিজাইন করা যায়, স্ট্রাকচারাল ডিজাইন করা যায়, প্লাম্বিং ডিজাইন করা যায়, ইলেকট্রিক্যাল ডিজাইন করা যায়। এর পাশাপাশিও ডিজাইন ব্লক, সিম্বল, লোগো, গ্রিল, গ্রিলের নকশা বা গ্রিলের ডিজাইন, এমব্রয়ডারি ডিজাইন, খুব সহজেই কিন্তু আমরা এই ড্রয়িং এই অটোক্যাড দিয়ে করতে পারি। এর বাইরেও যদি আমরা তাকাই, তাহলে দেখা যায় গার্মেন্ট শিল্পের প্যাটার্ন গুলো আমরা এটা দিয়ে তৈরি করতে পারি। এবার আমরা চলে আসবো যে অটোক্যাডের ইতিহাস। অটোক্যাডের আসলে যাত্রাটা শুরু হয় 1977 সালে ইন্টারেক্ট ক্যাড থেকে। ওই সময় থেকে কিন্তু অটোক্যাডের যাত্রা শুরু হয়। এর পরবর্তী আসি, মাইক্রো ক্যাড গড়ে ওঠে। 1982 সালের ডিসেম্বর মাসে প্রথম সংস্কার প্রকাশিত হয় অটোক্যাডের।
অটোক্যাডের মূল সংস্কারটা শুরু হয় 1982 সালে, যা দ্রুতই বিশ্বব্যাপী জনপ্রিয় সফটওয়্যার হয়ে ওঠে। 1918 সালে উইন্ডোজের জন্য 32তম সংস্করণটা তৈরি হয় উইন্ডোজের জন্য। কারণ আমরা জানি উইন্ডোজ এক্সপি এর আগে আরো কিছু লিনাক্স অনেক ধরনের উইন্ডোজ সিস্টেম ছিল, তাদের জন্য আবিষ্কার হয়। এবং 2014 সালে এটা ম্যাকের জন্য, অ্যাপেলের যে ল্যাপটপ গুলো আছে এদের জন্য কিন্তু এই সফটওয়্যারটা তৈরি হয়। এটি ইঞ্জিনিয়ারদের জন্য, ইঞ্জিনিয়ার ও ডিজাইনারদের জন্য অপরিহার্য হাতিয়ার। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা হাতিয়ার, যেটা ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্টদের খুবই প্রয়োজন। কারণ একজন ভালো ইঞ্জিনিয়ার সে ক্যাড জানে না, এটা কল্পনা করা যায় না। একজন ভালো আর্কিটেক্ট সে অটোক্যাড জানে না, এটাও কল্পনা করা যায় না। আমরা যদি চলে আসি অটোক্যাডের প্রয়োজনীয়তা কি, আমরা কেন অটোক্যাডটাকে এত গুরুত্ব দিচ্ছি। আমরা এর আগে জানতে পারছি অটোক্যাড এটা হচ্ছে কম্পিউটার এডেড ডিজাইন একটা সফটওয়্যার, যে আর্কিটেকচার ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন ডিজাইন শিল্পে অপরিহার্য। এটা আমরা বুঝতে পারছি, যেটাতে আমরা 2D করতে পারি, 3D ডিজাইন তৈরি করতে পারি, প্রযুক্তিগত নকশার সময় আমাদের সময় কম, সময় লাগে কম, খরচ বাঁচায়, পাশাপাশি নির্ভুল এবং গুণগত মান নিশ্চিত করে। ধরেন আপনি হাতে যদি একটা ড্রয়িং করেন, সেটার এক মাথায় যদি লাইনটা চিকন হয়, আরেক মাথায় সেটা মোটা হবে, আরেক মাথায় চিকন হবে। সো এইটা যে ইউনিক একটা ডিজাইন, এটা কিন্তু ফুটে তোলা সম্ভব না। যার কারণে অটোক্যাডে আমরা খুব দ্রুত, নির্ভুল এবং গুণগত মান নিশ্চিত করে আমরা একটা ড্রয়িং করতে পারি। অটোক্যাডের ব্যবহার ইতিপূর্বে বলা হয়েছে যে এটা আর্কিটেক্টরা ব্যবহার করে ভবনের নকশা, ফ্লোরের ডিজাইন, এরপরে সেকশন, এলিভেশন, এরপর ডিটেল ড্রয়িং, ব্লু আপ ড্রয়িং, এর অসংখ্য কাজে আর্কিটেক্টরা ব্যবহার করে। যার কারণে এটা আর্কিটেকচারাল ড্রয়িং এর জন্য ব্যবহৃত। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যদি চলে আসি, সিভিল ইঞ্জিনিয়াররা এটাকে ব্যবহার করে স্ট্রাকচারাল ডিজাইন, প্লাম্বিং ডিজাইনের জন্য, মেকানিক্যালরা মেকানিক্যাল ড্রয়িং এর জন্য, ইলেকট্রিক্যাল যারা আছেন ওনারা ইলেকট্রিক ড্রয়িং এর জন্য কিন্তু এই ক্যাডটাকে ব্যবহার করে। আবার অনেকে আছেন বিভিন্ন পেশায় কাজ করেন, কিন্তু পরবর্তী আসি ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করেন। তো ইন্টেরিয়র ডিজাইন এটা কিন্তু ইন্টেরিয়র লেআউট, ফার্নিচার লেআউটের জন্য এটা খুব প্রয়োজনীয়। ম্যানুফ্যাকচার যারা করেন, যন্ত্রের মডেলিং ও করতে পারেন, প্রোডাক্ট প্ল্যানিং ও তৈরি করা যায় এখানে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইটা কেন, সঠিকতা এবং ডকুমেন্টেশন, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কারণ অটোক্যাডে আমরা সবাই কাজ করি শুধুমাত্র নিখুঁত ডিমেনশন এবং পেশার মান বজায় রাখার জন্য। আপনি যদি সাইডে একটা ওয়ার্কিং ড্রয়িং দিতে হয়, সেই ক্ষেত্রে আপনার সঠিক ডিমেনশনটা থাকা জরুরি। তাহলে একটা ইঞ্জিনিয়ার অথবা একটা মিস্ত্রি অথবা একটা ফোরম্যান আপনার কাজটা অনায়াসে করতে পারবে। তাহলে আমরা সর্বোপরি বলতে পারি অটোক্যাড ব্যবহার করে পেশাজীবীরা দ্রুত, নির্ভুল কাজ সম্পন্ন করতে পারে, যা তাদের দক্ষতা বাড়ায় এবং প্রকল্প বাস্তবায়নে সহজ করে। এবার আমরা আসবো আমাদের মূল জায়গায়, যেটা গত ক্লাসে আলোচনা করছি, আজকে সেই ক্লাসটা বিস্তারিত আলোচনা। অটোক্যাড ইন্টারফেস। অটোক্যাড ইন্টারফেস। এখন অটোক্যাড ইন্টারফেসে যদি যাই, আমরা অটোক্যাডটা ওপেন করছি। আমরা গত ক্লাসে দেখছি অটোক্যাডটাকে কয়ভাবে ওপেন করতে পারি। আমরা যদি চলে আসি অটোক্যাডটা কয়ভাবে আমরা ওপেন করতে পারি, আমরা যদি একটু দেখি, আমাদের ডেস্কটপে একটা আইকন থাকে। আমাদের ডেস্কটপে এরকম একটা আইকন থাকে যেটার মধ্যে অটোক্যাড লেখা থাকে। আমরা যদি আইকনটাতে ডাবল ক্লিক করি, তাহলে আমরা দেখবো আমাদের এটা ওপেন হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা যদি দেখি, আমরা যে কিছুক্ষণ আগে যে ক্লিকটা করছি, ক্লিকটা করার কারণে আমাদের সামনে কিন্তু অটোক্যাডটা ওপেন হয়ে গেছে। আমরা যদি চলে আসি, এছাড়াও আমরা যদি এখানে স্টার্ট বার আছে, স্টার্ট বার যদি ক্লিক করি, এখান থেকে অল প্রোগ্রামে গিয়ে এখানে যদি আমরা দেখি অটোক্যাড 2024, এখানে ক্লিক করে আমরা অটোক্যাডের আইকনও ক্লিক করে কিন্তু আমরা অটোক্যাডটাকে ওপেন করতে পারি। হুম।
অটোকেটকে এছাড়াও ওপেন করা যায়। অটোকেটটা ওপেন হোক, আমরা এই সার্চ বারে আসবো, এখানে অটোকেট লিখবো। আমরা যখনই অটোকেট লিখবো, যদি এই কম্পিউটারে অটোকেট থেকে থাকে, আপনি অনেকভাবে খুঁজছেন পান না, আপনি সার্চ বারে চলে গেলে প্রথমবারই জেনে হতো, আপনি এখানে ক্লিক করলেও অটোকেটটা ওপেন হয়ে যাবে। এখন পর্যন্ত যারা অটোকেটটা ইনস্টল দিতে পারেন নাই, তারা অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনার অটোকেটটা সেট আপ দিয়ে দেওয়া হবে। এবার যদি আমরা চলে আসি, আমরা আমাদের স্ক্রিনটা নিয়ে কথা বলি। আমরা স্যার যদি একটা এদিকে, কথা ছিল। জি বলুন প্লিজ। স্যার এই যে আপনি যে প্রথমে যে হইতেছিল যে পেজ গুলো দেখাইলেন যেগুলো ডিটেলস আছে, জি, এটা কি ইয়া কি দেয়া আছে, গ্রুপে দেয়া আছে? না না না, ওটা এখনো দেওয়া হয় নাই। ওটা এই স্লাইড গুলো পেয়ে যাবেন, আপনি যখন এই ক্লাসটা আবার রিভিউ করবেন সেখানে পেয়ে যাবেন, সেখানে জি, দেখতে পারবেন এইভাবে। জি, আর থ্যাংক ইউ। মডিউলটা আমরা আবার দিব, আমরা মডিউলটা একটু আপডেট করে আবার দিচ্ছি। এবার আমরা আবার ক্লাসে ফিরতেছি। হ্যাঁ, ইনশাল্লাহ। অটোক্যাডের সর্বোপরে আমরা দেখব এখানে ক্যাড নামে এরকম এ নামে একটা আইকন আছে। আমরা যদি অটোক্যাডে যাই তাহলে আমরা বুঝতে পারবো। আমরা যদি একদম উপরে কর্নারে চলে যাই, দেখবেন যে এখানে একটা আইকন আছে। এই আইকনটাকে আমরা বলি ক্যাট বাটন অথবা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন আর এই পাশে যদি ছোট্ট ছোট্ট কিছু আইকন দেখা যায়, এটাকে বলা হয় কুইক অ্যাক্সেস টুলবার। আমরা এই পুরো স্ক্রিনটার এখন বড় আকারে দেখবো। আমরা এখানে দেখলাম পুরো স্ক্রিনটাকে দেখতে এরকম কিছু অপশন আছে, যেগুলো আমরা কিছু লাল দাগ দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা বারবার দেখতে পারেন। এবার যদি আমরা চলে আসি টপ সেকশন, আমাদের এই যে অটোকেটটাকে দেখলাম, এটা টপ সেকশনে যে বাটন গুলো আছে, সেই বাটন গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। অ্যাপ্লিকেশন বাটন একদম কর্নারের উপরে, যেখানে আমরা ক্লিক করলে অনায়াসে আমরা দেখব। আমরা যদি ক্লিক করি তাহলে অনায়াসে আমরা দেখব আমাদের এখানের মধ্যে, আমাদের এখানে চলে আসবে নিউ। আমরা যদি নতুন একটা পেজ দিই, কন্ট্রোল এন দিলে অথবা আমরা যে কোনো ভাবে ক্লিক করলে কিন্তু নতুন পেজটা চলে আসবে। আমরা নতুন পেজ নিয়ে আলোচনা কিছুক্ষণ পরে করতেছি। এখানে যখন চলে আসবো আমরা এই পেজে, তাহলে আমরা দেখবো উপরে ক্যাট বাটন, যেটা এখানে যদি আপনি ক্লিক করেন অথবা আপনি অ্যাপ্লিকেশন বাটনে যদি ক্লিক করেন, তাহলে আপনি দেখবেন যে এখানে নিউ আছে, ওপেন আছে, সেভ অ্যাজ আছে, ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, পাবলিশড আছে, প্রিন্ট আছে, ড্রয়িং ইউনিটস আছে। আমরা এগুলা নিয়ে আলোচনার মধ্যে, নিউ মানে আমরা নতুন কোনো পেজ নেওয়ার জন্য এখানে যাব। আমরা ওপেন করার জন্য, আমরা যদি কোনো ফাইলকে সেভ করি তাহলে আমরা ওই ড্রয়িংটাকে ওপেন করার জন্য এখানে যাব। যদি আমরা কোনো ড্রয়িংকে সেভ না করি অথবা সেভ করেছি, বারবার সেভের জন্য আমরা এখানে যেতে পারি। এটা শর্টকাটে আমরা দেখব। সেভ অ্যাজ, আমার একটা ড্রয়িং সেভ করা আছে, আমি চাইলে এটাকে পুনরায় অন্য কোনো জায়গায় একই নামে অথবা অন্য নামে আমি এটাকে সেভ করতে পারবো। ইম্পোর্ট, আমি চাইলে অটোক্যাডে পিডিএফ অথবা ক্যাড ফাইলকে আমি ইনপুট করতে পারি। এক্সপোর্ট, আমি এই ড্রয়িংটাকে বা এই থ্রিডিটাকে আমার প্রয়োজনে অন্য সফটওয়্যার ব্যবহার উপযোগী করে আমি এক্সপোর্ট করতে পারবো। পাবলিশের ক্ষেত্রে যদি আমরা দেখি, পাবলিশের ক্ষেত্রে এটা হচ্ছে প্রিন্টের একটা প্রিভিউ দেখা, আর্কাইভ করা, এরকম না বেশ কিছু জিনিস আছে। বা কাউকে মেইলে আমরা সেন্ড করতে পারি এটা, বা আমরা ভিউ শেয়ার করতে পারি। এবার যদি আমরা প্রিন্টে চলে যাই, প্রিন্ট তো আমাদের বুঝি, যেটা প্লট করে আমরা হাতে পাই। ইউনিট, ড্রয়িং ইউনিট, এটা আমরা কিছুক্ষণ পরে আসতেছি। তাহলে আমরা দেখলাম অ্যাপ্লিকেশন বাটন। এবার আমরা যদি আরেকটু নিচে আসি, কুইক অ্যাক্সেস টুলবার। আমরা যদি খেয়াল করি, এই অ্যাপ্লিকেশন বাটনের পাশে কিছু টুল আছে যেগুলোকে আমরা বাড়াইতে পারি, কমাইতে পারি। কিভাবে? এই অ্যাপ্লিকেশন বাটনের এই জায়গায় যদি আমরা একটা অ্যারো চিহ্ন দেখব, আমরা যদি বড় করে নিই, তাহলে আমরা দেখব আমাদের এখানে একটা অ্যারো চিহ্ন আছে। এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা চাইলে যেটা আমাদের প্রয়োজন না আমরা সেটা তুলে দিতে পারি, আমাদের যেটা প্রয়োজন আমরা সেটাকে আবার অ্যাডও করতে পারি। এটা হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। এই অংশটা হচ্ছে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার। আমি কি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি? জি জি জি।
ঠিক এই জায়গা থেকে এই জায়গা যে কুইক অ্যাক্সেস টুলবার এই জায়গা পর্যন্ত পুরোটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আমরা যদি একদম মাঝামাঝি অবস্থায় চলে আসি, দেখেন অটোক্যাড 2024, এরপরে দেখেন লেখা আছে ড্রয়িং ওয়ান। এই ড্রয়িং ওয়ানটা এই যে জায়গাটা আছে এটাকে বলা হয় টাইটেল বার। টাইটেল বার থেকে যদি আমি চলে আসি, ঠিক আমার এই দিকের অংশ যদি চলে আসি, এটা হচ্ছে ইনফরমেশন, যেটা আমাদের জন্য এত বেশি প্রযোজ্য না। আর এই একদম লাস্ট মাথায় যদি আমি চলে আসি, এখানে দেখবেন তিনটা আইকন আছে, এটা হচ্ছে কন্ট্রোল বক্স। অর্থাৎ এগুলাতে ক্লিক করে আমি আমার এই পেজটাকে ম্যাক্সিমাইজ করতে পারবো, মিনিমাইজ করতে পারবো, আমি চাইলে এই পেজটাকে ক্যান্সেলও করতে পারবো। এই ছিল আমাদের এই অংশটার অংশ। আমরা যদি এই অংশটা দেখি, ফাইল, এডিট, ইনসার্ট, ভিউ, এই লাইনটা যদি আমরা দেখি, এটা হচ্ছে মেনু বার। সাধারণত এই মেনু বারকে আপনি পাবেন না, সাধারণত এই মেনু বারটা হিডেন থাকে। আমরা যদি চলে আসি, মেনু বারটা আমরা কই থেকে আনি? এই মেনু বারটা আমরা এই যে ড্রপ ডাউন লিস্টে আছে, আমরা যদি এখানে ক্লিক করি ড্রপ ডাউন লিস্টে, তাহলে আমরা দেখব এখানে হিডেন মেনু বার আছে। যখন হিডেন করব, এটা সাধারণত হিডেন থাকে। আমরা এটাকে ঠিক কুইক অ্যাক্সেস টুলবারের পাশের আরেকটাতে ক্লিক করে তো মেনু বার দিলে এই মেনু বারটা আমাদের সামনে চলে আসবে। এই মেনু বারটা আমাদের সামনে চলে আসবে। এরপর আমরা যদি চলে আসি, আমরা যদি এই জায়গায় চলে আসি, এটা পুরোটাকে বলা হয় রিবন। এই জায়গার যে টুলগুলো আছে, এটা এক ধরনের মেনু বার। প্লাস এই যে আমরা লাইন, এই যে একটা অংশ, এই এক একটাকে এক একটা রিবন বলা হয়। আমরা যদি আমাদের স্লাইডে আবার ফিরে যাই, তাহলে আমাদের জন্য আবার বুঝতে সুবিধা হবে যদি কোনো জায়গায় আমরা বুঝতে না পারি। আমরা এখানে ছোট ছোট করে দেখাইলাম যাতে এই জিনিসগুলোকে সুন্দর করে বোঝা যায়। আমরা এখানে টাইটেল বার বুঝলাম, যেখানের মধ্যে ড্রয়িং আমরা করি, ইনফরমেশন বুঝলাম, রিবন এরিয়া আমরা দেখলাম, পুরো জায়গাটা রিবন এরিয়া আমরা বুঝলাম। এটাকে একটু বড় জুম করে প্রশ্ন দেখাচ্ছি। ছিল, জি, শিওর। যদি কুইক অ্যাক্সেস টুলবার গুলো যদি হাইড হয়ে যায়, ওটা আনার ওইটা একটু দেখাইতেন যদি। মজার বিষয় হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার কখনো হাইট হয় না, রিবনটা হাইট হয়। কুইক অ্যাক্সেস রিবনটা, টুলবারে হ্যাঁ, হাইট হওয়ার ক্ষমতা নাই। ওটা ওটা রিকভারি এইটা প্রসেসটা দেখাইলে ওখানে। হ্যাঁ, এই যে আমরা সেলিম ভাই একটু যদি খেয়াল করেন, অ্যাপ্লিকেশন বাটনটা কখনো হাইট হবে না। কুইক অ্যাক্সেস কম থাকবে বেশি থাকবে, এটাও হাইট হবে না। যদি আপনি একদম ফ্রেশ একটা পেজে যদি তাকান, তাহলে আপনি বুঝবেন যে এখানে কিন্তু এগুলো হাইট হওয়ার সুযোগ নেই। ক্লিয়ার? হাইট হবে যেটা, সেটা হচ্ছে আমরা কাজ করার সময় এটা হাইট হতে পারে, এটা আমার কোনো কারণে আমার হাতে ক্লিক করে ক্যান্সেল হয়ে যেতে পারে, এটা হতে পারে। তো এগুলো কিভাবে আসবে এই কিছুক্ষণের মধ্যে ভাই আমরা দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু আমরা যদি একটু মনোযোগ দিয়ে থাকি, ইনশাল্লাহ আমরা দেখতে পারবো। ওকে, আমরা যদি এবার চলে আসি অটোকেটে আবার যাই, আমরা যদি অটোকেটে আবার যাই তাহলে আমরা দেখব, আমরা দেখেন, আমরা দেখলাম এই যে রিবন গুলো আছে। এরপর আমরা চলে আসবো ঠিক এই জায়গাটায়। এই জায়গাটায় আমরা কি বলতেছি? আমরা এটাকে বলতেছি ফাইল ট্যাব। আমরা যারা ক্লাসে উপস্থিত আসছি, সবাইকে একটু অ্যাটেনশন, মনোযোগ দিচ্ছি, একটু সবাই একটু মনোযোগ দেন। আপনি হয়তো বা এই ক্লাসটা রেকর্ড পাবেন বা রেকর্ড আমরা দিব, কিন্তু সরাসরি ক্লাসে যে জিনিসটা বুঝবেন, যা প্রশ্ন করার সুযোগটা আছে, এটা কিন্তু একটা বোবা মানুষকে করার সুযোগ নেই। সো আমরা জানি আপনারা সবাই বি প্রফেশনাল, কর্মজীবনের তাগিদে আপনাদের বিভিন্ন ফোন আসে। আপনারা একটু চেষ্টা করবেন লাইফে নিজেকে একটু সময় দেন। এই জন্যই কিন্তু আমি এই ক্লাসটাকে একটু দেরি করে নিচ্ছি, যাতে আপনারা নিজেদেরকে একটু সময় দিতে পারেন। এই 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা আমাদের যতটুকু সময় লাগে, আমরা একটু নিজেকে দিব, কারণ আমরা তৈরি হচ্ছি নিজেদের জন্য। কারণ অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে আমি যদি ড্রয়িং ভালো মতো না বুঝি, ড্রয়িং যদি নিজে করতে না পারি, আমি অনেক কাজ বুঝি, আমি অনেক প্রজেক্ট করছি, কিন্তু দিন শেষে আমি ড্রয়িং করতে পারি না, তো এটা আমাদের জন্য একটু দুঃখজনক। সো আমরা সবাই একটু মনোযোগী হবো ইনশাল্লাহ, হ্যাঁ? আমরা কেউ লিভ দিব না। কিছুক্ষণ পর পর আপনারা যখন লিভের পরে যখন আবার অ্যাটেন্ড করেন, আমাকে একটু অ্যাকসেপ্ট করতে হয়। তো যার কারণে আমি চেষ্টা করব যে আপনারা আমাদের মনোযোগ যাতে অন্যদিকে না যায়, সেই জন্য দয়া করে আমরা সবাই স্যার আমার অ্যাটেনশনে। মোবাইলে একটু প্রবলেম হয়েছিল স্যার, মনোযোগ ঠিক আছে। স্যার, আমি আপনাকে কিছু বলি নাই, আমি তো সবাইকে বলছি। না লিড তো স্যার আমিই নিয়েছিলাম, আপনি তো আমাকেই ওকে, মেনশন করতেছেন, বুঝতে বলছি পারছি। আর কথা বলা যাবে না, এবার আমরা সামনে যাচ্ছি। তাহলে ফাইল ট্যাবে যদি আমরা চলে আসি, দেখেন আমাদের এই জায়গায় যদি আমরা একটু তাকাই ফাইল ট্যাবটায়,
আমাদের ফাইল ট্যাবে যদি আসি, যদি আমাদের ড্রয়িং ওপেন থাকে, তাহলে আমরা বিষয়টাকে দেখবো এরকম। ফাইল ট্যাব, আমরা যদি একটা ফাইলে যাই, দেখেন এখানে আমার বেশ কিছু ড্রয়িং ওপেন করা আছে। আমরা যদি এখানে স্টার্টে যাই, এখানে আমরা কি দেখব, এখানে কোনো পেজ না থাকার কারণে আমরা দেখব রিসেন্ট যে ফাইলগুলো আমরা করছি সেই ফাইলগুলো দেখা যাচ্ছে। এরপর আমরা এই পাশে দেখব ওপেন করার অপশন, দেখব নিউ ওপেন দেখব। এরপর আমরা যদি চলে আসি এখানের মধ্যে, আমরা পাশে যদি ড্রয়িং এ যাই, এরপর আমার অনেকগুলো জিনিস অ্যাক্টিভ হবে। তো পাইলে এইটা হচ্ছে পাইল ট্যাব, যেখানের মধ্যে আমি দেখবো স্টারটা দেখবো, থ্রি ডটের একটা জিনিস দেখবো যেখান থেকে আমি নতুন করে কাজ করতে পারবো। বা আমার ড্রয়িং যদি অনেকগুলো ওপেন থেকে, আমি এখানে লিস্ট দেখবো, নিউ ড্রয়িং নিতে পারবো, এরকম অনেকগুলো কাজ করতে পারবো। এবার আমরা যদি চলে আসি আমাদের আরেকটা জায়গায়, সেটা হচ্ছে কমান্ড লাইন। অর্থাৎ আমরা অটোকেটে কমান্ড দেওয়ার জন্য আমরা কোথায় যাই? সাধারণত টাইপে কমান্ড লেখা আছে, এই যে জায়গাটা আছে এটাকে আমরা কমান্ড বার বলি। তো অটোকেটের আপডেট ভার্সন গুলোতে মজাটা হচ্ছে এরকম, আপনি এল লিখলেন, লাইনের জন্য এল লিখলেন, আপনি যেখানে থাকেন কোনো অসুবিধা নাই, আপনার অলরেডি এই লেখাটা চলে আসবে। সুতরাং এখন আর কমান্ড বারের জন্য আমাকে স্পেশালি ফোকাস দিতে হবে না। এর পরবর্তী যদি আমরা চলে আসি, আমরা দেখব এই যে কর্নারে একটা আইকন আছে, এই ভদ্রলোকের নাম হচ্ছে ইউসিএস আইকন। এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা ফিক্স না করব, সে কিন্তু মুভমেন্ট করবে। তো এটাকে ফিক্স করব কিভাবে? আমরা ভিউতে যাব, ভিউ থেকে ডিসপ্লেতে যাব, ডিসপ্লে থেকে ইউসিএস আইকনে যাব, আইকন থেকে অরিজিনটাকে তুলে দেব। আমি যখনই অরিজিনটাকে তুলে দেব, তখনই আমি দেখব এটা একটা কর্নারে আছে। এটা আর এখন মুভ করলে যাবে না, আমি যতটুকু নিচ্ছি সে কিন্তু আবার নিজের জায়গায় চলে আসতেছে। আমরা যদি চলে আসি, এখানে আরেকটা বার আছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস কার, আমি যে কাজগুলা করতেছি, আপনারা যদি এই ড্রয়িংটা দিকে খেয়াল করেন, এই যে জায়গাটা আছে, আমি যদি পুরো জায়গাটা আপনাদেরকে বুঝাই, এই যে জায়গাটা আছে এই অংশটাকে বলা হয় স্ট্যাটাস বার। রিজনটা কি? এটা স্ট্যাটাস বার হওয়ার কারণটা কি? এটা স্ট্যাটাস বার হওয়ার কারণটা হচ্ছে, আপনি যদি এখানে থ্রি ডট, এই যে কয়টা লাইন দেখতেছি এখানে ক্লিক করেন, দেখেন লাইনগুলো আবার নর্মাল হয়ে গেছে, একদম ড্রয়িংটা এখন হালকা দেখা যায়। একটু যদি খেয়াল করেন, আবার যদি আমি এই লাইনটাতে ক্লিক করি, তাহলে আমি এগুলো দেখবো মোটা হয়ে গেছে। এখানে গ্রিড আছে, আমি যদি এই প্লাস পয়েন্টে ক্লিক করি, দেখেন সব জায়গার মধ্যে আবার গ্রিড চলে আসছে। আবার এখানেও ক্লিক করলে এই গ্রিডটা চলে যাবে। আবার লাইনটা, আমরা অর্থ মোড আছে একটা, লাইনটাকে সোজা করার জন্য এটা, আবার বাঁকা করার জন্য এই অংশটাতে ক্লিক করলে, এইভাবে আমাদের এই যে স্ট্যাটাস বারটা আছে এটার ব্যবহার আছে, এটা ব্যবহার করে থাকি। আমরা কার্সরে যদি যাই, কার্সরে আমরা একটু পরে যাব। তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের স্ক্রিনের দিকে, তাহলে আমরা দেখলাম আমাদের এই যে থ্রি ডট আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের লাইনগুলো চিকন হয়ে যাচ্ছে। অর্থাৎ এগুলো অ্যাকচুয়াল না, এগুলো কাজ করার সময় আমরা কিন্তু এই থ্রি ডটটাকে দিয়েই অফ করে আমরা কাজ শুরু করি। এরপর আমরা চলে আসি আমাদের ড্রয়িং এরিয়া। ড্রয়িং এরিয়া বলতে আমরা কোনটাকে বোঝাচ্ছি? আমরা ড্রয়িং এরিয়া বলতে বুঝি যে আমাদের যে পুরো যে জায়গার মধ্যে আমরা, এই যে সাদা যে স্ক্রিনটা, আপনাদের কারো কালো আছে, এই কালো যে স্ক্রিনটা যেখানে আমরা কাজ করি, এটাই কিন্তু আমাদের ড্রয়িং স্ক্রিন, অথবা আমরা এটাকে মডেল স্পেস বলতে পারি। এটাই ড্রয়িং এরিয়া। আমরা যদি চলে আসি নেভিগেশন বার, নেভিগেশন বারটা কোথায়? আমরা যদি অটোকেটে চলে আসি, আমাদের হাতের ডান পাশে দেখেন এখানে হোমের মতো দেখা যাচ্ছে একটা, আমরা এই হোমে ক্লিক করলে কিন্তু আমাদের স্ক্রিনটা চেঞ্জ হয়ে গেল। এই স্ক্রিনটার মধ্যে কিছু, এই যে ফাইলের মধ্যে কোনো ঝামেলা থাকে সেটা এখান থেকে দেখা যায়। এটা হচ্ছে নেভিগেশন টুলবার। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে টপে চলে যেতে পারি। আবার যদি এখানে ডাব্লিউ তে ক্লিক করি, তাহলে আমরা কিন্তু ওয়েবসাইটের এলিভেশন বা লেফট এলিভেশন দেখতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, রাইট এলিভেশন। আবার আমরা যদি কর্নার গুলোতে ক্লিক করি, তাহলে আমরা দেখব আমরা এটার আইসোমেট্রিক ভিউ, অর্থাৎ থ্রিডি করার ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো খুব কাজে লাগবে। আমরা যদি আরো একটু নিচে আসি, তাহলে এখানে ফ্যান, যে বিষয়গুলো আমরা এভাবে আমাদের নাড়াচাড়া করে আমাদের ড্রয়িংটা দেখতে পারি, তো সেই ক্ষেত্রে আমাদের ফ্যানটা ব্যবহার করা হয়। এই পুরোটাকে নেভিগেশন টুলবার বলা হয়। নেভিগেশনটা আমাদের আহ জানা দরকার, কারণ যদি আমরা মিস্টেক করি, যাতে আমরা বুঝতে পারি যে আমরা কোন জায়গা থেকে আসছি। আমরা ইতিপূর্বে ইউসিএস আইকনটা বুঝলাম। এবার আমরা দেখবো কার্সর। এই কার্সরটা হচ্ছে আমরা যে মাউসটা নাড়াচ্ছি, এটার সাথে সাথে এক ভদ্রলোক নড়তেছে। আমরা
যখনই মাউসটাকে নাড়াচ্ছি তখন আমাদের এই যে নড়তেছে যে জিনিসটা, এটা হচ্ছে কার্সর। এখন আমরা দেখবো কার্সরটাকে কিভাবে আমরা বড় করতে পারি। আমরা যদি ওপি লিখে এন্টার দিই তাহলে অপশন আসবে, অথবা আমরা যদি সরাসরি রাইট বাটন ক্লিক করে নিচের দিকে আসি, তাহলে আমরা এখানে দেখবো অপশন বলতে একটা অপশন আছে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের ডিসপ্লেতে এরকম একটা অপশন আসবে, যেখানের মধ্যে আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লেতে গিয়ে আমরা বেশ কিছু জিনিস করতে পারি। এই অপশনে অনেক অপশনের মধ্যে কিন্তু অনেকগুলো ফাংশন থাকার কারণে আপনি ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কোথাও ক্লিক করলে আপনি কিন্তু ঝামেলায় পড়ে যাবেন, অর্থাৎ কাজ করা মুশকিল হবে। যেহেতু এটাতে আমরা শুধুমাত্র আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়াররা কাজ করি না, এখানে অনেক সেক্টরের মানুষ কাজ করে। আমরা যদি কালারে যাই, এই কালারে গিয়ে আমরা কিন্তু অনায়াসে আমাদের এই পেজের কালারটাকে চেঞ্জ করতে পারি। নিঃসন্দেহে দেখছেন কালো হয়ে গেছে। আমরা যদি কালারে আবার ক্লিক করি, আমার কাজ করতে কমফোর্ট লাগে সাদাতে, তাই আমি সাদা করে ফেলি। এরপরে দেখেন, একদম কার্সর সাইজ বলতে এখানে একটা জিনিস আছে, কার্সর সাইজ। আমরা যদি চলে আসি এই অংশটার দিকে, যদি আমরা খেয়াল করি কার্সর সাইজ, তাহলে আমাদের কি হবে? কার্সর সাইজে যখন যাব, আমরা যদি চাই যে কার্সরটাকে বড় করতে, তাহলে আমরা বড় করতে পারবো। আমরা এই যে জায়গাটা সেটাকে যদি আমরা বড় করি, দেখেন অ্যাপ্লাই, এবার যদি আমরা তাকাই, দেখবেন যে আমাদের কার্সরটা অনেক বড় হয়ে গেছে গা। এবার আমরা যদি চলে আসি, আমাদের কার্সর সাইজটা অনেক বড় হয়ে গেছে গা। দেখেন, আমরা কিন্তু কার্সরটা অনেক বড়। আমরা আবার যদি কার্সরটাকে ছোট করতে চাই অথবা মাঝারি আমাদের ইচ্ছা মতো ব্যবহার করতে চাই, তাহলে কিন্তু আমরা অনায়াসে এটা করতে পারবো। এখান থেকে কার্সরটাকে একটু ছোট করে ফেললে আমাদের ব্যবহার করার উপযোগী হয়ে গেল। এরপরে স্টেপে যদি আমরা চলে আসি, আমরা ওয়ার্ক স্পেস এবং টুলবার, কমান্ড লাইন ব্যবহার এবং স্ক্রিন ম্যানেজমেন্ট, জুম এবং ফ্যান টুল নিয়ে কথা বলবো। তো ওয়ার্ক স্পেস যদি আমরা দেখি, এই যে আমাদের কুইক অ্যাক্সেস টুলবার থেকে আমরা ওয়ার্ক স্পেসটাকে অ্যাক্টিভ করতে পারি। একটু যদি খেয়াল করেন, কুইক অ্যাক্সেস টুলবারে কিন্তু ওয়ার্ক স্পেসটা এভাবে অ্যানেবল থাকে না, ডিসেবল থাকে। আমাদের প্রয়োজনে আমরা এখান থেকে যাব। কেন এটা করব? কারণ ওয়ার্ক স্পেসের সাথে কি কি জড়িত আমরা যদি একটু দেখি, তাহলে আমরা বুঝবো। অটোক্যাডে ওয়ার্ক স্পেসটা হলো এমন একটি ইন্টারফেস যেখানে ব্যবহারকারী তাদের কাজের পরিচালনা করেন, যেখান থেকে আমরা কাজটা পরিচালনা করি। এটি বিভিন্ন টুল এবং ফিচারের সমন্বয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে বিভিন্ন টুল এবং ফিচার থাকে। কিভাবে থাকে আসলে আমরা একটু দেখব। আমরা যদি এখানে চলে আসি, এই ড্রাফটিং এন্ড অ্যানোটেশনের পরিবর্তে 3D বেসিকে ক্লিক করি, তাহলে আমরা দেখব 3D বেসিকে যখন ক্লিক করব, তখন আমরা দেখব যে হ্যাঁ, আমরা এই উপরে যদি আপনি একটু খেয়াল করেন, রিবনের যে জায়গাটা ছিল, সেখানে একটু খেয়াল করলে দেখবেন এখানে চলে আসছে আমাদের অন্য কিছু টুল চলে আসছে। এখানে বেসিকের পরিবর্তে আমি যদি চলে আসি, এখান থেকে আমি যদি ক্লিক করি 3D মডেলিং, তাহলে আমি দেখব মডেলিং রিলেটেড যে টুল গুলা প্রয়োজন সেগুলো আমাদের সামনে চলে আসছে। এরপরে আমরা মূলত যেহেতু 2D তে কাজ করব এখন, তাই আমরা ড্রাফটিং এন্ড অ্যানোটেশনে ক্লিক করব। তাহলে এটা রিলেটেড যে টুলগুলো আছে এগুলো চলে আসবে। এখন সেলিম ভাইয়ের একটা সুন্দর প্রশ্ন ছিলেন যে যদি আমার এগুলা চলে যায়, এই যদি এভাবে হয়ে যায় আপনার, যদি এভাবে হয়ে যায়, যদি আপনি সব হারাই ফেলছেন, এখন কি করবেন? তাহলে আপনার করণীয় সহজ। আপনার কাছে কিছু নাই, তাহলে আপনাকে সহজ ভাষায় আপনি চলে যাবেন, এখান থেকে বেসিকে, 3D বেসিকে যাবেন। এরপর আর একবার কষ্ট করে আপনি যখন এই অ্যানোটেশনে চলে যাবেন, তাহলে আপনার ডিফল্ট যে টুলস গুলা ছিল, যে সেটিংটা ছিল বা যে প্রিভিউটা ছিল, সেটা চলে আসবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এইবার আমরা যদি চলে আসি, আমরা আমাদের ওয়ার্ক স্পেসটা সংক্রান্ত বিষয়ে আইডিয়াটা ক্লিয়ার হলো। তাহলে আমরা ড্রাফটিং এন্ড অ্যানোটেশনের কাজ হচ্ছে 2D ড্রয়িং করার ক্ষেত্রে এটা আমাদেরকে হেল্প করবে। বেসিক মডেলিং, যখন আমরা 3D মডেল করব, মৌলিক মডেলটা করব, তখন এটা আমাদেরকে হেল্প করবে। আমরা যখন 3D মডেলিং যাব, তখন আমরা 3D টাকে উন্নতি করার জন্য কিছু টুল দরকার, ভিজুয়ালাইজেশন দরকার হয়, তখন এই টুলগুলো আমাদেরকে সাহায্য করবে। আমরা যদি এবার টুল বারে চলে আসি, টুল বারের মধ্যে আমরা দেখলাম হোম আছে, ইনসার্ট আছে, তারপর অ্যানোটেশন আছে, ভিউ আছে। আমরা যদি এবার দেখি, আমরা যদি একটু তাকাই, তাহলে আমরা দেখব আমাদের এখানে এই হোম আছে, ইনসার্ট আছে, অ্যানোটেশন আছে, ভিউ আছে, ম্যানেজার আছে, ম্যানেজ আছে।
এরকম অনেকগুলো আছে। এছাড়াও আমরা কিন্তু আমাদের এটা হচ্ছে টুল, আমরা কিন্তু মেনু বারটা নিয়ে আসতে পারি। শো মেনু বার, আমরা আমাদের মেনু বারটা নিয়ে আসলাম, দেখেন এই মেনু বারটা মাঝখান দিয়ে চলে গেছে। আপনি যখনই স্পেস ওয়ার্ক স্পেসটা চেঞ্জ করবেন তখনই কিন্তু এই মেনু বারটা হাইড হয়ে যাবে। আবার প্রয়োজন হলে আপনাকে এই অ্যারো চিহ্ন থেকেই আপনাকে নিয়ে আসতে হবে। এই যে অ্যারো চিহ্নটা আছে এখান থেকে আপনাকে নিয়ে আসতে হবে। আশা করি আপনারা সবাই এই কথাগুলো বুঝতে পারছেন। আমরা যদি চলে আসি লাইন কমান্ড কিভাবে ব্যবহার করব কিছুক্ষণের মধ্যে আমরা সেটা বুঝবো। এইবার আমরা চলে আসবো স্ক্রিন ম্যানেজমেন্ট, এবং স্ক্রিন ম্যানেজমেন্ট আসলে কি। স্ক্রিন ম্যানেজমেন্টে যখন যাচ্ছি তখন মডেল স্পেস লেআউট, আমরা যদি চলে আসি আমাদের এই অংশতে চলে আসি, উম, আমরা যদি এই অংশতে দেখি তাহলে নিচের দিকে, একদম নিচের দিকে দিকে যে টুলগুলো আছে সেগুলো যদি আমরা চলে আসি তাহলে দেখবো মডেল স্পেস এবং লেআউট। এই জিনিসটা আসলে কি, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা একটা ড্রয়িং ওপেন করছি। মডেল স্পেস যেখানে আমরা সাধারণত এই আমাদের ড্রয়িং গুলা করি, যেখানে আমরা কি করি, আমাদের ড্রয়িং গুলা করি। আর লেআউট কাজ কি, লেআউট হচ্ছে প্রিন্ট প্রিভিউ তৈরি করার জন্য আমরা ব্যবহার করি। আমরা আরেকটা ফাইল ওপেন করতেছি আপনাদের বোঝার স্বার্থে। আমরা যদি এই ড্রয়িংটাতে একটু খেয়াল করি, আমাদের মডেল স্পেসের পাশাপাশি ভিউ পোর্টে বেশ কিছু ভিউ দেখা যাচ্ছে। আমরা যদি মডেল স্পেসে চলে আসি, এখানে আমরা ড্রয়িং গুলা করলাম। যেমন আমরা অনেকগুলা লেয়ারের কারণে এখানে আপনি অনেক কিছু দেখতেছেন না। যদি আমরা আমরা যদি এখানে চলে আসি, আমরা যদি একটা জিনিসকে হাইড করে দিই, দেখেন এর নিচে কিন্তু অনেক জিনিস আছে, দেখছেন অনেক জিনিস আছে। তো এই জিনিসটা হচ্ছে আমরা ড্রয়িং করলাম, এটা হচ্ছে লেয়ার ম্যানেজমেন্টের মাধ্যমে করলাম। এরপর আপনাকে যদি আমরা নিয়ে আসি আমাদের লেআউটে, এগুলো এক একটা লেআউট, আমরা যদি ক্লিক করি এখানে লেআউট তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এই লেআউটের নাম পরিবর্তন করতে পারেন। লেআউটে গিয়ে এখানে যদি আপনি লেখেন এফসিটি, তাহলে এফসিটির জন্য এই পেজটা হয়ে যাবে। আমরা যদি আবার চলে আসি এখানে যাই, যদি আমরা দেখি লিখি ওপেন স্পেস, এভাবে আমরা যতগুলা চাই ততগুলা বাড়াইতে পারবো। আমরা লেআউট যতগুলা চাই ততগুলা বাড়াইতে পারবো আমার কাজের প্রয়োজনের জন্য। ওপেন স্পেস। তো আমরা যদি একটু খেয়াল করি আমাদের প্রতিটা ড্রয়িং এ যদি আমরা যাই তখন দেখবো আমাদের এখানে অনেকগুলা পেজ আছে। অর্থাৎ এটার উদ্দেশ্য হচ্ছে প্রিন্ট লেআউটটা তৈরি করা। আমরা প্রথম পেজে যদি যাই তাহলে দেখবো এখানে আপনি যদি তাকান অনেকগুলা পেজ আছে। এগুলো হচ্ছে এক একটা থ্রি পেজের জন্য, যাতে আমরা প্রিন্ট করতে পারি এবং ক্লায়েন্টকে প্রেজেন্টেশন দিতে পারি অতি সহজে। আপনারা যদি আমাদের ড্রয়িং গুলোর দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন যে এইভাবে আমরা লেআউটের মধ্যে পেজটা সেট আপ করে থাকি। এবার আসেন ভিউ পোর্ট। আমরা এতদিন তাই অটোকেটে একটা ভিউ দেখে আসছি। আমরা যদি চাই অটোকেটে কিন্তু বিভিন্ন ভিউ পোর্ট ব্যবহার করতে পারি। আমরা যদি এখানে চলে আসি F7 দিলে, অথবা এই যে অপশনটা আছে এখানে যে গ্রিডটা আছে, আমরা যদি দেখাই এই যে জায়গাটা আছে এখানে যে গ্রিডটা আছে, এখানে কিন্তু আমরা ক্লিক করলে কিন্তু এটা অফ হয়ে যাচ্ছে দেখেন, অথবা F7 দিলে এটা অফ স্যার হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার সরি, আমি এই যে আরেক বছর লেআউট তৈরি করাটা এটা একটু আরেকবার ডিটেলসে ওকে, যদি দেখাতেন স্যার। শিওর। আমরা যদি একটু খেয়াল করি আমাদের মডেল স্পেসটা মূলত ড্রয়িং করার জন্য, আমাদের মডেল স্পেসটা কিসের জন্য, ড্রয়িং করার জন্য। আমরা এখানে যে আঁকবো আমাদের লাইন নিব, আমরা ইরেজ করব, প্ল্যান করব, এলিভেশন করব, সেকশন করব, সব কিছু করব মডেল স্পেসে। আমরা লেআউটটা হচ্ছে এই প্রতিটা এক একটা লেআউট। এই লেআউট প্ল্যানটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের জন্য, আমরা প্রিন্ট করার জন্য এরকম পেজ সেটআপ আমরা করা শিখবো। যখন আমরা পেজ করা শিখবো তখনই আমরা এগুলো প্রিন্ট করার জন্য, প্রেজেন্টেশনের জন্য বিভিন্ন কাজ এগুলো আমার ব্যবহার হবে। তো আমরা সেই জন্য আমরা এই কাজগুলো করব।
কথা বুঝতে পারছি? এই হচ্ছে বিষয়টা আমাদের। স্যার যদি আমরা আমাদের নতুন পেজটা স্যার একটু খেয়াল করি। জি স্যার। বলছিলাম যে যে মডেলের ভিতর ওয়ার্কিং স্পেসের ভিতর আমরা কাজ করলাম ড্রয়িংটা, এখন লেআউট 1 লেআউট 2 এগুলো কি কপি করে নিয়ে এসে ওখানে রাখতে হবে নাকি মানে না না অন্য না কোনো না না, সিস্টেম? আপনারা ছোটবেলায় খেয়াল করছেন কিনা আমি জানি না। ছোটবেলায় আমরা এক ধরনের দূরবীন ব্যবহার করতাম, যেগুলোর ভিতরে কিন্তু একটু নাড়াচাড়া করলে মনে হয় ঘোড়া দৌড়াচ্ছে, এইরকম একটা ব্যাপার। এটা আমরা দেখবো। আমরা হ্যাঁ। যখনই ড্রয়িংটা মডেল স্পেসে করব, ওখান থেকে কপি না, কোনো কিছু না, হুম। এখান থেকে একটা লেআউটের সিস্টেম আছে, যার মাধ্যমে আমি এখানে ডাবল ক্লিক করলে দেখছেন একটা হাইলাইট, হাইলাইটের ভিতর দিয়ে আমি কিন্তু এখন চলে মডেল আসে। স্পেসে চলে গেছি। অর্থাৎ আমরা লেআউট থেকে সরাসরি মডেল স্পেসে চলে যাব। আমরা তখন পেজ সেটআপের সময় এই বিষয়গুলো একদম ডিটেইল আলোচনা করব। খালি এতটুকু আপনাদের মাথায় রাখা আচ্ছা আচ্ছা। দরকার, এতটুকু আপনাদের ক্লিয়ার হওয়া দরকার। এখানে মূলত ডিজাইন তৈরি করা হয় মডেল স্পেসে, আর লেআউটে কি করা হয়, প্রিন্টিং এবং প্রেজেন্টেশনটা ব্যবহার করা হয় লেআউটে। এই জিনিসটা ক্লিয়ার করার জন্যই মূলত আমরা আমাদের অন্য প্রজেক্ট গুলো দেখাচ্ছি আপনাদেরকে। এবার এই কথাটা ক্লিয়ার সবাই? স্যার, কারো জি কোনো স্যার। কোশ্চেন আছে স্যার? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সামনে যাব। ভিউ পোর্ট। আমরা চাইলে এই যে মডেল স্পেসটা আছে এটাকে কিন্তু 4 ভাগে ভাগ করতে পারি। যেহেতু আমরা জানি একটা প্রোডাক্টের আমার কি হয়, থ্রিডি আমার টপ ভিউ থাকবে, লেফট ভিউ থাকবে, রাইট ভিউ থাকবে, তারপর হচ্ছে আমি একটা থ্রিডি দেখতে পারবো। তো এই জন্য আমি 4টা ভিউ করতে পারি। কেমনে করতে পারবো? আমরা যদি ভিউতে যাই, ভিউ থেকে ভিউ পোর্ট আছে, এই ভিউ পোর্টে গিয়ে আমরা যদি 4 ভাগে ভাগ করতে চাই, এখানে ক্লিক করলাম, দেখেন 4 ভাগ হয়ে গেছে। এবার আসেন মজাটা দেখানো শুরু করি। ধরেন আপনি যে ভিউতে কাজ করবেন, যে ভিউ পোর্টে, সেটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এটা চারপাশ দিয়ে একটা সবুজ বর্ডার ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি এখানে এল লেখে এন্টার দেন, দেখেন লাইনটা হয়ে গেছে। এবং এই লাইনটা কিন্তু 4টা ভিউ পোর্টে দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন দ্বিতীয় ভিউ পোর্টে গিয়ে আপনি এটা এলিভেশন আকারে দেখবেন, অথবা আপনি লেফট ভিউ দেখবেন। দেখেন এখানে ক্লিক করেন। লেফট ভিউতে যেহেতু এটা সিঙ্গেল লাইন, সেহেতু আপনি কিন্তু আর কোনো কিছু দেখতেছেন না, এটা খালি একটা লেন দেখতেছেন। আপনার এখানে যে মনে হচ্ছে তা আমি আইসোমেট্রিক দেখবো, তা আপনি এখানে ক্লিক করে কিন্তু আইসোমেট্রিক দেখতে পাচ্ছেন, অর্থাৎ থ্রিডি, কিন্তু জিনিস একটাই। এবার আমরা যদি চলে আসি, আবার যদি আমরা একটা ভিউ দেখতে চাই, তাহলে আমরা ভিউ পোর্ট থেকে এখানে গিয়ে আমরা কিন্তু টপ ভিউ দেখতে পারি। টপ ভিউ হলে খালি টপটা দেখবো। আবার আমরা যদি ভিউ থেকে যাই, যদি আমরা ভিউ পোর্টে যাই, এখানে কিন্তু আমরা একটা ভিউতে আবার নিয়ে আসতে পারবো। এতে কাজের কোনো পরিবর্তন হবে না। ভিউ পোর্টের কাজ হচ্ছে মূলত আমার ভিউ গুলাকে আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখার সুযোগ আছে, যার কারণে এই ভিউ পোর্টটা আমরা দেখি এভাবে আমরা চেঞ্জ করতে পারি। আমরা যদি চলে আসি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টুল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জুম টুল এবং প্যান টুল। জুম টুল আমরা আমাদের কাছে, আপনারা যদি একটু আমার দিকে তাকান তাহলে বুঝবেন। আমার যে এই জায়গায় যে মাউসটা আছে, একদম মাউসের মাঝখান বরাবর, আমি যদি দেখাই, মাউসের মাঝখান বরাবর দেখা যাচ্ছে। জি মাউসের স্যার, দেখা যাচ্ছে, জি মাঝখান স্যার। বরাবর মাউসের যে হুইলটা আছে, টাকা এই আছে একটা। হুইলটার কথা, হ্যাঁ। মাউসের যে হুইলটা আছে সেই হুইলটার কথা বলতেছি। এই হুইলটাকে যখন আমি নিচের দিকে ঘুরাবো, তখন জুম আউট হয়ে যাবে। যখন আমি উপর দিকে ঘুরাবো, তখন জুম ইন হবে, আর আনলিমিটেড সেটা জুম হবে। জুমের অর্থ কোনো বস্তুকে ছোট করা না, কোনো বস্তুকে বড় করা না। জুমের অর্থ হচ্ছে কোনো একটা বস্তুকে বড় ছোট করে দেখা। কারণ ছোট করতে পারবো না, কারণ ছোট তো, এই বস্তু তো ছোট হয় না। যেমন আপনি পৃথিবী দেখতেছেন, আপনার হাতের সামনে একটা গোলক, গোলকের মধ্যে দেখতেছেন, কিন্তু এই গোলকটা কিন্তু বাস্তবে পুরো পৃথিবী না, কিন্তু পুরো পৃথিবীর তথ্যটা এখানে আছে। অর্থাৎ আপনার একটা বস্তুকে আপনি চাইলে অনেক বড় করে দেখতে পারবেন, আবার চাইলে ওই বস্তুটা ছোট করে দেখতে পারবেন। এটা হচ্ছে কাজের স্বার্থে আমাদের অনেক প্রয়োজন হয়। এবার আমরা দেখবো জুম এক্সটেন্ড। জুম এক্সটেন্ড হচ্ছে আমরা কিবোর্ডের সাহায্যে জেড এন্টার, কিবোর্ডে যদি আমরা জেড লিখে এন্টার প্রেস করি এবং ই লিখে এন্টার প্রেস করি, তাহলে জুম এক্সটেন্ড। জুম এক্সটেন্ডের কাজটা হচ্ছে মূলত আমার যে ড্রয়িংটা আছে, ড্রয়িংটা পুরোটাকে আমার ডিসপ্লের মধ্যে নিয়ে আসবে। আমরা যদি একটা ড্রয়িং এ যাই, তাহলে আমরা বুঝতে পারবো আরো সহজে। আমরা এখানে অনেকগুলো ড্রয়িং আছে, যে কারণে আমার বুঝতে সুবিধা। জেড লিখে এন্টার, ই লিখে এন্টার, আমি যখন জুম এক্সটেন্ড দিলাম, তখন আমার এখানে যদি আমি আরো বড় থাকি, এখানে অনেক এলোমেলো আছে, আমি ড্রয়িং খুঁজে পাচ্ছি না, তাহলে অনায়াসে জেড লেখা এন্টার, ই লেখা এন্টার দিলে জুম এক্সটেন্ড হয়ে আমার সামনে চলে আসবে।
অর্থাৎ আমার এখান থেকে সব ড্রয়িং এর বাইরে আর কোনো ড্রয়িং নেই। এই পেজে আরেকটা পেজে যদি যাই, আপনাদেরকে যদি আরেকটা পেজে দেখাই, আমরা যদি মডেল স্পেসে চলে যাই, জেড লেখে এন্টার, ই লেখে এন্টার, জুম এক্সটেন্ড, এই পেজে যত ড্রয়িং আছে এখান থেকে দেখা যাচ্ছে। এখন এই ড্রয়িং থেকে আমি একটা ড্রয়িং একটু বড় করে দেখতে চাই, তখন আমরা কি করব, জেড লিখে এন্টার, আমি যতটুকু জায়গা সিলেক্ট করব, ধরেন এই যে একটা বাক্স তৈরি হয়েছে বা একটা উইন্ডো তৈরি হয়েছে, এই উইন্ডোর ভিতরে যা কিছু আছে সেটাকে আমার ডিসপ্লের মধ্যে নিয়ে আসবে। আমি যদি এতটুকু সিলেক্ট করার পর লেফট বাটনে আবার একটা ক্লিক করি, তাহলে দেখেন অনায়াসে কিন্তু এই ড্রয়িংটা আমার ডিসপ্লের মধ্যে বড় হয়ে গেছে। এরপরেও যদি আমি আরো বড় করতে চাই, জেড লিখে এন্টার, আমি যতটুকু জিনিসকে এবার সিলেক্ট করব, আর আমি এই যে লেফট বাটন দিয়ে ক্লিক করলাম, সেই ততটুকু জায়গায় কিন্তু আমার সামনে বড় আকারে উপস্থাপন করতেছে। তাহলে আমরা জুম শিখলাম কয়টা? একটা হচ্ছে জুম, একটা হচ্ছে আমরা যখন চাকাটা ঘুরাই তখন জুম ইন জুম আউট হয়ে যাচ্ছে, চাকাটার মাধ্যমে আমরা জুম ইন জুম আউট পাই যাচ্ছি। সেকেন্ড, আমরা যেটা দেখছি জুম এক্সটেন্ড, জেড লেখে এন্টার, ই লেখে এন্টার, জুম এক্সটেন্ড। জুম এক্সটেন্ডের কাজ কি? পুরো ড্রয়িং একেবারে দেখা যায়, পুরো ড্রয়িং যত ড্রয়িং আছে মডেল স্পেসের মধ্যে সব ড্রয়িং একবারে দেখা যায়। জুম উইন্ডোর কাজ কি? একটা নির্দিষ্ট এলাকা বেছে নিয়ে আমরা জুম করা, অর্থাৎ নির্দিষ্ট এলাকা আমরা একটু বড় করে দেখা। এই হলো আমাদের টোটাল জুমের কাজটা। এবার যদি আমরা চলে আসি প্যান টুল, প্যান টুলের কাজ কি? আমরা যদি চলে আসি, আমরা যদি প্যান টুল দিয়ে আমরা কিভাবে পারি, আমরা আমাদের এই যে মাউসটা আছে, মাউসটার যে হুইলটা আছে, হুইলটাকে চাপ দিয়ে ধরে আমরা যদি ড্র্যাগ করি, আমাদের ফ্যানের কাজ কি থাকে? ফ্যানের কাজ হচ্ছে অনেক বড় ড্রয়িং, যে ড্রয়িংটা আমি মুভ করতে পারতেছি না, তো এটাকে আমি কিভাবে মুভ করি আমি দেখবো। ধরেন আমি চেক করতেছি আমার এক জায়গা থেকে আরেক জায়গায় এখানে কোনো ভুল আছে কিনা, এক অংশ থেকে চেক করতেছি আমি একটা ড্রয়িং এ। তো এই জন্য আমরা কি করতে পারি, আমাদের মাউসের যে হুইলটা আছে এটাকে চাপ দিয়ে ধরি, আমরা এটাকে এভাবে চেক করতে পারি। এক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, যদি কোনো কারণে হুইলটার মধ্যে ডাবল ক্লিক করে যায়, তাহলে কিন্তু আপনার পুরো জুম এক্সটেন্ড হয়ে যাবে, অর্থাৎ আপনার এই পেজে যত ডিজাইন আছে সবগুলো আপনার ডিসপ্লেতে চলে আসবে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আপনি যখন চেক করবেন তখন আপনি পি লেখে এন্টার দিবেন। আমরা কিবোর্ডের দিকে যদি আমরা যদি একটু ডিসপ্লে দিয়ে তাকাই, এই পি লিখে এন্টার দিলে, আমি পি লিখে এন্টার যখন দিব তখন একটা হাত চলে আসবে আমার সামনে। আমি এখন লেফট বাটনে চাপ দিয়ে ক্লিক করব, ডানে দিলে ডানে, বামে চাইলে বামে, উপরে চাইলে উপরে, নিচে চাইলে নিচে, অর্থাৎ এই হাতটা আমাকে মুভ করতে সাহায্য করবে। এই ক্ষেত্রে কি হচ্ছে, আমার কোনো জুমটা চেঞ্জ হচ্ছে না, আমি জুমকে যে অবস্থায় রাখছি সেই অবস্থায় আছে, কোনোভাবে জুম চেঞ্জ হচ্ছে না। সবাই কি বুঝতে পারছেন? এটা রিপিট করেন আবার। আমরা যে বিষয়টা আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের জুম। জুমটা আমরা যদি দেখি, জুম ইন জুম আউট, এটা কিভাবে হয়? আমরা যখন মডেল স্পেসে গিয়ে আমাদের মাউস পয়েন্টার যে হুইলটা আছে, চাকাটা আছে, চাকাটাকে যখন আমরা উপরে নিচ করি তখন আমাদের জুম ইন জুম আউট হয়। আরেকটা জুম আমরা শিখছি, জুম এক্সটেন্ড। জুম এক্সটেন্ডটা কি? আমি যে ফেজে কাজ করতেছি, আমার সেই পেজে কি কি কাজ আছে বা কোনো কারণে আমি ড্রয়িং খুঁজে পাচ্ছি না, আমি যদি জেড লেখে এন্টার দিই এবং ই লেখে এন্টার দিই, তাহলে জুম এক্সটেন্ড হয়ে যাবে। অর্থাৎ আমার এই পেজে যত ড্রয়িং আছে, আমার এই মডেল স্পেসে যত পেজ আছে সবগুলো দেখা যাবে। আমার মডেল স্পেসে জেড এন্টার, ই এন্টার দিই, তাহলে এই পেজে যত প্রকারের ডিজাইন আছে, ড্রয়িং আছে, সবগুলা আমার যে মনিটর আছে মনিটরে দেখা যাবে। এর বাইরে আর কোনো ড্রয়িং এখানে নাই, থাকতে পারে না, সুযোগ নাই। জেড এন্টার, ই এন্টার। এখান থেকে যদি আমি কোনো একটা ড্রয়িং কে বড় করে দেখতে চাই, স্পেসিফিক আমি কোনো একটা ড্রয়িং কে বড় করে বা ড্রয়িং এর কোনো একটা অংশকে বড় করে চেক করতেছি যে আমার ড্রয়িং এ কোনো ভুল আছে কিনা বা আমার ড্রয়িং এ কোনো কিছু মিস হয়েছে কিনা। যেমন আমরা যদি এই ড্রয়িংটার দিকে একটু খেয়াল করি যে এখানে আমার ফার্নিচারটা ঠিক আছে কিনা বা ফার্নিচারটা কোনো জায়গায় বাদ দিয়েছি কিনা, আমি যদি এই কাজটা করতে হয় তাহলে আমি জুম উইন্ডো করব, জেড লিখে এন্টার, আমার যতটুকু জায়গা দরকার, ধরেন আমি এই বেডরুমটা দেখবো, তো আমি সরি এই লিভিং রুমটা দেখবো, তো আমি এতটুকুকে ক্লিক করলাম, তাই আমার এত বড় একটা লিভিং রুম সামনে চলে আসলো। তাই আমরা অনায়াসে এই লিভিং রুমটা দেখতে পাচ্ছি। স্যার, তো যারা এই জুমটা বুঝছেন, আমরা যদি আরেকটু জিনিস দেখি, এই যে চেক করতেছি, চেক করতে পারি আমরা দুই ভাবে। এরপর আমরা ফ্যান টুল, ফ্যানটা কোনটা? আমরা যদি হুইলটাকে চাপ দিতে পারি, দেখেন একটা হাত চলে আসছে, এই হাতের মাধ্যমে আমি জুমটাকে চেঞ্জ না করে যেই ভাবে ভিউটা দেখাচ্ছে আমি সেই একই স্কেলে রেখে, আমি যদি দেখতে চাই যে আমার কোনো জায়গায় ভুল আছে কিনা, তাহলে আমি এই হুইলটাকে চাপ দিয়ে এটা করতে পারি।
এই ক্ষেত্রে আমরা কিবোর্ড কমান্ড হচ্ছে পি। আমরা যদি পি লিখে এন্টার দিই, আমরা যদি একটু খেয়াল করি পি, আমরা যদি পি লিখে এন্টার দিই তাহলে আমাদের প্যানটা চলে আসবে। পি লিখে এন্টার দিলাম, তাহলে কি হবে? আমরা যদি এখন এই যে আমাদের হাতটা আছে, আমরা লেফট বাটনকে ডানে বামে উপরে নিচে এই যেদিকে ইচ্ছা আমরা কিন্তু ওদিকে নিয়ে যেতে পারি। ওইদিকে নিলে সুবিধা কি? ওইদিকে নিলে আমি আমার ড্রয়িংটা অনায়াসে চেক করতে পারি। কিন্তু হুইলটা চাপ দিয়ে ধরে যদি করি, এখানে একটা বড় প্রবলেম আছে, যেটা হচ্ছে কোনো কারণে হুইলে ডাবল ক্লিক করলে আপনি এই পুরো জুম এক্সটেন্ড হয়ে আপনার সামনে সব ডিজাইন গুলো চলে আসবে। সুতরাং চেক করতে গেলে এটা একটা অসুবিধা হয়, যার কারণে আমরা পি লিখে এন্টার দিব, লেফট বাটন ক্লিক করে আমরা এইভাবে আমাদের প্রতিটা জিনিস চেক করব। আশা করি সবাই বুঝছেন। কারো কোনো কোশ্চেন থাকলে এবার আমরা একটু কোশ্চেন করব। এতটুকু যেহেতু গেছে, এতটুকু পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? শাহাদাত ভাই, না স্যার, নাই স্যার। সমস্যা। সেলিম ভাই, সুলতানা, আপনার সেলিম সুলতানা ভাই আপু, মনে আপনার কোনো প্রবলেম আছে? জি ভাই আছি। আছে না? আমি তো ভয় থাকি জি আপনার হাইটারে যান নাকি। হ্যাঁ, সুলতানা আপু, না আপনার কোনো প্রবলেম আছে? নেই স্যার। আমার কথা কি বোঝা যায়? হ্যাঁ। স্যার ইনশাল্লাহ একটু লেগে থাকেন, আমি আশাবাদী আপনারা সবাই সাকসেস হবেন ইনশাল্লাহ। ওকে, আমরা যদি এবার আবার যাই, আমরা একটু নিচে দিয়ে যাবো। আমরা উপকারিতা আমরা বুঝছি, এই জুম এবং প্যান টুলের উপকারিতা গুলো আমরা যদি দেখি, ড্রয়িং নির্দিষ্ট অংশ খুঁজে পাওয়া যায় একদম সহজে। জটিল নকশা পর্যালোচনা করা সহজ, স্ক্রিনে কাজ করার সময় ভিউ ম্যানেজমেন্টও একদম সহজ। এই কারণে খুব মজার মজার অটোক্যাড খুব মজার একটা জিনিস। এবার আসেন আমরা ফাইল ম্যানেজমেন্টে যাব, যেটা আমাদের খুব প্রয়োজন। কারণ হচ্ছে অটোক্যাডে কাজ করলেন কিন্তু সেভ করলেন না। যদি সেভ না করেন তাহলে অটোক্যাড আপনাকে কোনো ফায়দা দিতে পারবে না। এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ফাইলটাকে সেভ করতে হবে। নতুন ড্রয়িং কিভাবে তৈরি করা হয়, আমরা যদি চলে আসি আমাদের একদম নতুন একদম ইয়াং একটা পেজ নিয়েছি যেখানে কোনো ড্রয়িং নেই। ও আচ্ছা, আমরা কয়েকটা লাইন রাখছি তো। ওকে, আমরা কাজ করার শুরুতেই আমরা সেভ করে নিব। কেন সেভ করে নিব? কারণ আমাদের এত কষ্টের ড্রয়িংটা যাতে নষ্ট না হয়ে যায়। তাহলে সেভটা কিভাবে করব? আমরা যদি চলে আসি আমাদের অ্যাপ্লিকেশন বাটনে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা সেভ অপশনে ক্লিক করতে পারি। এখানে যদি আমরা সেভ অপশনে ক্লিক করি, তাহলে আমাদের ডিসপ্লের মধ্যে এইরকম একটা উইন্ডো আসবে প্রথমবার। যদি ইতিপূর্বে এটাকে সেভ করা না হয়, সে লোকেশন খুঁজবে আপনি কোন স্টোরেজে রাখবেন। যখনই আপনি এইভাবে ক্লিক করবেন, দেখেন এখানে কিছু আছে, হোম, হিস্টোরি আছে, ডকুমেন্টস আছে, ডেস্কটপ আছে। আমরা সাধারণত এই কয়টা জিনিসে দেখি। হিস্ট্রিতে রাখলেও সি ড্রাইভে যাবে, ডকুমেন্টসে রাখলেও এটা সি ড্রাইভে যাবে, সরাসরি ডেস্কটপে রাখলেও সি ড্রাইভে যাবে। সেই ক্ষেত্রে আমরা ড্রয়িংটাকে স্থায়ী যদি রাখতে চাই, তাহলে দিস পিসিতে আমরা যাব। এখান থেকে সি ড্রাইভ পরিবর্তে অন্য যে কোনো একটা ড্রাইভে আমরা এই জিনিসগুলো রেখে দেব। তাহলে আমাদের সুবিধা কি? আমরা যদি অন্য ড্রাইভে রাখি, তাহলে আমরা সি ড্রাইভে উইন্ডোজ দিলেও আমার এই ডকুমেন্টস কখনো হারাবে না। আপনাদেরকে শুধুমাত্র আমার ফাইলগুলা বা আমার বিগত সময় কিছু ফোল্ডার সিস্টেমটা দেখাই। যেমন ওপেন স্পেস আমাদের একটা প্রতিষ্ঠান, যেখানে মূলত আমরা ইন্টারভিউর কাজগুলো করি। 2024 সালে যদি আপনারা ফাইলগুলো দেখেন, এই যে আমরা যে ক্লায়েন্ট কাজ যেভাবে ছিল, এই ক্লায়েন্টের নামগুলো এভাবে সাজানো আছে। আমরা এখানে অনেকগুলো কাজ করা আছে। আপনাদের কাজ থাকবে ফোল্ডার তৈরি করে আপনারা কি কাজ করছেন, কোন জায়গায় ড্রয়িং হচ্ছে, প্রজেক্টের ওজন অনুযায়ী আমরা একটা আলাদা আলাদা করি। আবার যদি চলে আসেন এখানে, তাহলে দেখেন এখানে এসিপির কাজগুলা, বিলগুলা, গ্লাস, কোন কোন কাজ করতেছি আমরা তাদের এই জিনিসগুলোকে আলাদা ফোল্ডার, এই ফোল্ডার গুলোর ভিতরে কিন্তু অটোক্যাড আছে। এবার আমরা চলে আসি আমরা আমাদের ফাইলটাকে ফার্স্ট টাইম কোথায় রাখবো। আমরা যদি প্রয়োজন না হয়, ভবিষ্যতে আমরা ডিলিট করে ফেলবো বা অস্থায়ের জন্য, তাহলে আমরা ডেস্কটপে রাখতে পারি। ডেস্কটপে এখানে আমরা লিখতে পারি ক্লাস 1 বা ক্লাস 2, ক্লাস 2। আমরা যদি এখানে চলে আসি, এই যে নামটা, এই নামটা আপনি কি দিবেন? ফাইল নেম। এই ফাইল নেমটা আপনি কি দিবেন? ফাইল নেম আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, ফাইল নেম আপনি দিবেন ক্লায়েন্টের নাম অথবা প্রজেক্টের নাম। কেন? যাতে অথবা যে অঞ্চলের কাজটা করেন, যদি আপনি ওই অঞ্চলে যে ফার্স্ট টাইম হয়ে থাকেন, ওই অঞ্চলের নাম। কিন্তু সবচেয়ে বেটার হয় ক্লায়েন্টের নাম অথবা প্রজেক্টের নাম দেওয়া, যাতে আপনার যেটা মনে থাকবে ভবিষ্যতে, যাতে এই ফাইলটা কোথায় আছে এটা আপনি যদি ভুলে যান, সার্চ করে বের করতে পারবেন। এই ফায়দাটা আপনাকে দিবে, এই উপকারটা আপনাকে দিবে। ক্লাস লিখলাম 2। এখানে ইম্পর্টেন্ট বিষয় তো হচ্ছে ফাইল টাইপ।
ফাইল টাইপে যদি আমরা তাকাই দেখবো অনেকগুলো ফাইল টাইপ এখানে আছে। তার মধ্যে আমরা ব্যবহার করব যেটা সিলেক্ট করা আছে অটোক্যাড 2000/LT2000 DWG। একটু খেয়াল করবেন আহ আমরা ঠিক এই নামটা অটোক্যাড 2000/LT2000 DWG আমরা এই ফরম্যাটে সেভ করব। কারণ হচ্ছে এই ফরম্যাটটা হচ্ছে ওয়ার্কেবল, এবং আপনি যদি কাউকে যদি এই ফাইলটা পাঠান, সে যে ভার্সনে ব্যবহার করুক সে অনায়াসে এই ফাইলটাকে ওপেন করতে পারবে। কিন্তু আপনি কাউকে যদি 18-তে সেভ করে পাঠান, 18-তে যদি সেভ করেন, সে যদি 17 ব্যবহার করে তাহলে সে আপনার এই ফাইল ওপেন করতে পারবে না। তো 18 যে ব্যবহার করে সবার জন্য আমরা যদি অটোক্যাড 2000/LT2000 DWG এটাতে যদি সেভ করি, তাহলে আমরা অনায়াসে সবাইকে এটা দেখাতে পারবো এবং সবাই ওপেন করতে পারবে। এবার আমরা চলে আসি, এখানে ডিডাব্লিউ অ্যাপ আছে, ডিডাব্লিউটি আছে, কত ডিডাব্লিউ ভার্সন দেখা যাচ্ছে না, ছোট অনেক লেখা, ছোট কত ভার্সন এটা সেভ অটোক্যাড করার এটা? 2000/LT2000 version। DWG। এটা আমি কি কি স্যার বোঝাতে পারছি? 2000 অটোক্যাড এটা কি 2000 ভার্সন স্যার? অটোক্যাড 2000/LT2000 ড্রয়িং না এটা DWG থাকতে হবে লাস্টে এটাতে আমি যদি এক্সটেনশনটা। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে এটা যদি 2022 এরটা যদি ইনস্টল করা থাকে মানে এটা দিলে পরে আমি ওইটাতে কাজ করা ড্রয়িং ও দেখতে পারবো, এই তো? আমি এটা হচ্ছে মজা হচ্ছে, আমি এই ফরম্যাটে সেভ করলে 2000 শব্দটা আছে, 2001 থেকে 2999 ভার্সন যা আসবে সবগুলোতে ওপেন করতে পারবো। ওকে ওকে ওকে। আর যদি আমরা অন্য কতদিন কিছুতে বাঁচবো করি, না? অর্থাৎ লোয়ার ভার্সনের প্রজেক্ট যদি সেভ করেন আপার ভার্সনে ওপেন হবে, কিন্তু আপার ভার্সনের প্রজেক্ট কখনো লোয়ার ভার্সনে ওপেন হবে না যদি না আপনি এই ফরম্যাটে সেভ না করেন। যদি আপনি এই ফরম্যাটে আবার সেভ করেন তাহলে আপনার এই প্রবলেম হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। জি স্যার, বুঝতে পেরেছি। স্যার ফরম্যাটটা আরেকবার বলেন স্যার, কি ফরম্যাটটা? অটোক্যাড 2000/LT2000 ড্রয়িং ডিডাব্লিউজি, ব্র্যাকেটে ডিডাব্লিউজি থাকতে হবে। এরপরে আমরা সেভ জি অপশনে স্যার, ক্লিক ঠিক করব। ঠিক আছে। ওকে, এরপর আমরা সেভ অপশনে ক্লিক করব। এখন আমরা সেভ করব, এখন আমরা যা কিছু আঁকবো খালি Ctrl+S, অর্থাৎ কন্ট্রোলটা ধরে কিবোর্ডে এসটা যদি প্রেস করি, কিবোর্ডে কন্ট্রোল ধরে এস যদি ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে যাবে। এছাড়াও আমরা অ্যাপ্লিকেশন বাটনে গিয়ে যদি এখানে সেভে ক্লিক করি, সেভ হয়ে যাবে। এখন আর নতুন করে আপনাকে সেভ অপশনটা আসবে না। কেন আসবে না? কারণ আপনার অলমোস্ট আমরা যেহেতু তাকে লোকেশন দেখাই দিয়েছি, সে ওই লোকেশনে সেভ হয়ে গেছে। আশা করি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এবার যদি আমরা চলে আসি, সেভ বুঝলাম, এবার আসেন আমাদের সেভ অ্যাজ বা ফাইলটাকে পুনঃসংরক্ষণ, আমরা পুনরুদ্ধার। অটোক্যাডে একটা মজার বিষয় আছে যেটা আমরা অনেক সময় এটা আমরা আলোচনা করি না, এই আলোচনাটা একটু করি। মজার একটা জিনিস, আপনি যে অটোক্যাডে কাজ করেন, আপনি যদি একটু তাকান দেখবেন আপনার অটোক্যাডের একটা কিছু জিনিস থাকে। আপনাকে যদি আমি অটোক্যাডটা দেখাই, আপনি দেখেন এই যে আমাদের যে অটোক্যাড লেখা আছে এটার পিছনে কিন্তু একটা মানে ব্লক থাকে। এই যে একটা নিউ ব্লক আছে, তার উপর একটা ব্লক লেখা আছে, নিউ ব্লক, লগে লেখা আছে BAK.BAK। আমাদের কখনো যদি ফাইলটা কোনো কারণে ডিলিট হয়ে যায় অথবা নষ্ট হয়ে যায়, আমরা কিন্তু ব্যাকআপ পাবো। আমরা যদি এখানে যাই, এখানে রিনেম করতে গিয়ে আমি যদি এই যে BAK এটা বাদ দিয়ে আমি যদি DWG এই শব্দটা লিখে এন্টার দিই, তাহলে এইটা আবার অটোক্যাডে রূপান্তর হয়ে যাবে। তাহলে আমরা যেটা হচ্ছে, আমাদের কখনো ভয় নাই, অটোক্যাডে কাজ করলে অনেকগুলো লাভ আছে। যদি কোনো কারণে মূল ফাইল ডিলিট হয়ে যায়, কোনো কারণে মূল ফাইল নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কিন্তু মূল ফাইলটা, আমরা কিন্তু ওটার যে সাব ফাইলটা থাকবে অথবা ব্যাকআপ ফাইল, এখানে এটা পাবো। এখানে শুধুমাত্র নামটা চেঞ্জ করলেই কিন্তু আমাদের অটোক্যাডটা আবার ফিরে আসবে। তাইলে আমরা পুনরুদ্ধার করতে পারতেছি।
আরেকটা হচ্ছে ফাইল ফরম্যাটের ক্ষেত্রে আমরা DWG দেখছি, DWXF দেখবো আছে। এটা আমাদের কাজে লাগে না, এটা মূল কাজে লাগে যখন বিভিন্ন মেশিনে এটাকে প্রিন্ট করার দরকার হয়, অথবা এটাকে অনেকগুলো মেশিন সাপোর্ট করে, যেটা আমাদের আহ যখন আমরা যদি এই ফরম্যাটে সেভ করি .dxf, তাহলে প্রবলেম যেটা হবে সেটা হচ্ছে আমাদের বারবার সেভ হবে। আর পিডিএফ আমরা যদি কাউকে দেখা যায় এটাকে হার্ড কপির মতো, অর্থাৎ অনলাইন কপি পাঠাইতে চাই কিন্তু ক্যাটটা পাঠাইতে চাই না, সে এডিট করুক, এটা আমরা চাই না। আমরা চাই সেখানে দেখবে, তাহলে আমরা এটাকে পিডিএফ করে পাঠাবো। তো ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, জি, বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আপনারা একটু মাঝে মাঝে একটু এই সায় দিয়েন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনারা বুঝতেছেন। কারণ আসলে অটোকেটের ক্লাসটা হচ্ছে এমন যে এই দুই পক্ষেরই ইন্টারাকশন লাগবে। আবার আপনারা বুঝতে পারছেন কিনা, আমি বুঝাতে পারছি কিনা, দুইটাই প্রয়োজন। এবার আমরা চলে আসি ফাইল ম্যানেজমেন্ট, আমরা বুঝলাম। এখন মজার বিষয় হচ্ছে ফাইলটা যেমন সংরক্ষণ করতে পারতেছি, তেমন পুনরুদ্ধার করতে পারছি। মজার বিষয় হচ্ছে এটাকে শেয়ারও করা যায়, অর্থাৎ আপনি কাউকে মেইলে পাঠাতে পারেন, সরাসরি অটোকেট থেকেও পাঠানোর সুযোগ আছে। আমরা এবার আর একটু সামনে যাব। আমরা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা এবার আমরা দেখব। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন? কারণ আপনার কাজ শুরু করতে হলে তো আপনাকে আগে ফাইলটা ওপেন করতে হবে, ফাইলটা ড্রয়িংটা তৈরি করতে হবে, এরপর আপনাকে ইউনিট সেট আপ করতে হবে, লিমিট করতে হবে, এরপর আপনাকে গ্রিড সেটিং করতে হবে, স্টেপ গ্রিড এগুলো সেটিং করতে হবে। তো আপনি যদি চলে আসেন ইউনিট সেট আপটা কি, আমরা ইউনিট সেট আপের আগে চলে যাব। এটা হচ্ছে মাপজোক আসবো আসবো। বিভিন্ন। ধরেন এই পেজে আমাদের কিচ্ছু নাই, এখানে আমরা নতুন একটা পেজ দিব, তো আমাদের করণীয় কি? আমরা কন্ট্রোল এস দিব। এটা আশা করি অনেকের কনসেপ্টটা ক্লিয়ার করবে। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, তার মধ্যে একটা টেমপ্লেট আছে অটোক্যাড, আর আমরা ব্যবহার করব অটোক্যাড আইএসও। আমরা এই দুইটা টেমপ্লেট ব্যবহার করব, দেখা যাচ্ছে? জি স্যার, দেখা লেখাগুলো যাচ্ছে। একটু ছোট, চোখে দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা খালি আমরা যদি নিজেরা ওপেন করি, আমি যদি এখানে একটু হাইলাইট করে দিই আমার আহ, এই জায়গায় যদি আমরা একটু দেখি, আমরা এটা ব্যবহার করব, দেন এইটা ব্যবহার করব, অটোক্যাড আইএসও। প্রয়োজন একটু আপনারা নোট করে নেন, খাতাতে নোট করে নেন। আমরা দুইটা টেমপ্লেট ব্যবহার করব। হয় কেন আমরা দুইটা টেমপ্লেট ব্যবহার করবো সেটা নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। সবাই একটু লিখে নেন। একটা হচ্ছে এক্যাড, সবার কাছে খাতা কলম যেন থাকে, যাতে আপনি নোটটা করতে পারেন। যেটা কারণ আপনারা যে সফটওয়্যারটা শিখতেছেন এটা আপনার হোল লাইফের জন্য, এটা অনলি ফর এই শিখার জন্য শিখা না, এটা আপনার কর্মজীবনে সবসময় লাগবে। তাহলে আপনি দেখেন অটোক্যাড এবং অটোক্যাড আইএসও। আমাদের দেশে আমরা দুই ধরনের পরিমাপ ব্যবহার করি, একটা হচ্ছে ইংলিশ একক বা ব্রিটিশ একক বলি, আর একটা ইন্টারন্যাশনাল একক। আমরা ইন্টারন্যাশনাল একক, ব্রিটিশ একক এগুলো বললে অনেক সময় কনফিউজ হই। ফিট ইঞ্চি ব্যবহার করি, এটা হচ্ছে ব্রিটিশ একক। এই ফিট ইঞ্চিতে ব্যবহার করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের এ ক্যাড। আমরা মিটার, মিলিমিটার, সেন্টিমিটারের জন্য ব্যবহার করি এ ক্যাড আইএসও। অর্থাৎ আমরা পরিমাপ দেওয়ার ক্ষেত্রে যদি ফিট ইঞ্চিতে পরিমাপ দিই তাহলে আমরা এ ক্যাড ব্যবহার করব, আমরা যদি মিটার, মিলিমিটারে পরিমাপ দিই তাহলে আমরা এ ক্যাড আইএসও ব্যবহার করব। তো আমরা যেহেতু বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফিট ইঞ্চির কাজ, সর্বপ্রথম আমরা ফিট ইঞ্চি দেখবো। ইনশাআল্লাহ যারা মিলিমিটার করেন কোনো টেনশন নেই, সিস্টেম সব এক, আমরা সেটা দেখাবো। তো আমরা এই ক্যাডে সিলেক্ট করব। এই ক্যাডে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করলে আমাদের সামনে যে পেজটা আসবে, এখন আমরা কনফার্ম, এটা হচ্ছে আমাদের ফিট ইঞ্চির পেজ। এরপরে কনফার্ম হব। আমরা এবার দেখেন, আমি তো ফিট ইঞ্চির কথা বলছি, আপনারা তো সবাই জানেন যে কোনো একটা সংখ্যার গায়ে আমি যদি আমি যদি এক দাগ থাকলে ফিট। কোনো একটা সংখ্যার গায়ে যদি এক দাগ দেখি তাহলে আমরা মনে করি এটা ফিট, তাই না? আবার কোনো জি একটা সংখ্যার গায়ে যদি দুই দাগ থাকে আমাদের তখন ফাইলের আমরা নাম এটাকে মনে। কই? জি স্যার স্যার। এই ফাইলের নাম কি দিলেন কই? এই ফাইলের নাম এখনো দিন, না, এটা নতুন ফাইল, আমরা বলতেছি, আসতেছি ধারাবাহিকভাবে পুরো জায়গায় যাবো আমরা। একটু খেয়াল করতে হবে, হ্যাঁ। আমরা যদি কোনো একটা সংখ্যার গায়ে এরকম একটা দাগ দিই তখন আমরা এটাকে কি বলি? ফিট। 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 যদি দুই দাগ দিই, ইঞ্চি। ইঞ্চি। যদি তিন দাগ দিই, সুতা। এই যে যারা এক্সপেরিয়েন্স আছেন তারা বুঝতে পারছেন, সুতা। সুতাটা হচ্ছে বাংলা হিসাব।
সুতাটা বাংলা হিসাব। সুতাটা কিরকম? আমরা যদি চলে আসি একটা 3 মিলি আমরা 100 মেজারমেন্ট, হয়। হ্যাঁ আমরা যদি এই যে একটা মেজারমেন্ট টেপ যদি আমরা এখানে নিই, আমরা এরকম একটা 1 ইঞ্চি যদি আমার এখানে 0 থেকে 1 হয়, তাহলে এটা যদি 1 ইঞ্চি হয়, তাহলে দেখবো এই পুরোটা হচ্ছে 8 সুতা। এই পুরোটা কত সুতা? 8 সুতা। 8 সুতা। এটার মাঝখানে একজন হালকা মুরব্বী আছেন, এই ভদ্রলোকের ভিতরে হচ্ছে 4 সুতা, এদিকে 4 সুতা। আপনার মেজারমেন্ট টেপটা 4 দেখলে সুতা। দেখবেন এটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে যদি চলে আসি, এখানে হুম, আরেকজন আছে আরেকটু ছোট, সেটা হচ্ছে 2 সুতা, 2 এখানে সুতা। 2 সুতা। আবার এই দুইটার মাঝখানে আরেকটা দাগ আছে, সেটা হচ্ছে 1 সুতা। এই 1 সুতা যখন হবে তখন এখানে আরেকটা দাগ আছে, অর্থাৎ এই যে দুইটা দাগ আছে এখানে হচ্ছে 1 সুতা। তো এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে, এগুলো একটু মাথায় রাখতে হবে। আর যেহেতু আমি হাতে স্ক্রেচের মতো করতেছি মাউস দিয়ে, তাই লেখা না বোঝা গেলে কেউ মনে কষ্ট নিবেন না, বুঝাই না বুঝে আমাকে বলবেন, আমি সলভ করে দিচ্ছি। স্যার তো এবার সুতাকে আমরা চলে ইংরেজিতে আসি। কি বলে স্যার? জি স্যার। স্যার সুতাকে ইংরেজিতে কি বলে স্যার? সুতার কোনো ইংরেজি নাই। আমি জানি এই প্রশ্নটা আসবে, এই কারণে আমি অপেক্ষায় ছিলাম। আমরা সুতার পরিবর্তে আমরা সেটাকে কি বলি ধরেন, আপনার যদি 4 সুতা হয়, 4 সুতা, তো আমরা স্যার এবার আমরা জি স্যার। এক সুতার মধ্যে সাধারণত 3 মিলি হয়, তাহলে 8 সুতা 3 8 24, 1 ইঞ্চি সমান 25 মিলি, 25.4। আচ্ছা, আমরা এক পাশে এই চলে দুটোর আসবো, মধ্যে একটু আমরা গ্যাপ আছে। মিনিট এখন যাচ্ছি না, আমরা একটু মিনিটে যাচ্ছি না, আমরা একটু ইঞ্চিতে থাকি। এই যে 4 সুতা, এটা আসলে ইংরেজিতে দুইজনে দুই রকম কথা বলেন। একটা হচ্ছে আর্কিটেক্ট, ওনারা বলে হাফ। আর যারা ইঞ্জিনিয়ার, ওনারা বলেন এখানে ওনারা একটা দশমিক দিয়ে ওনারা বলেন যে না এটা হচ্ছে 0.5, 5 ইঞ্চি। এই যে কথা, এই যে 0.5 ইঞ্চি যে কথা, হাফ ইঞ্চি এক কথা, 4 সুতা একই কথা। সবাই কি বুঝতে পারছেন? ও আচ্ছা স্যার। জি স্যার। আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে কিছুক্ষণ পরে আমার এই জিনিসগুলো আসবে। আপনি যেহেতু একজন ইঞ্জিনিয়ার, তাহলে আপনাকে কাজ করতে হবে 3 শ্রেণীর লোক নিয়ে, 2 শ্রেণীর লোক নিয়ে। এটা হচ্ছে লেবারদের বাসা, এটা হচ্ছে আর্কিটেক্টদের বাসা, এটা হচ্ছে কাস্টমারদের বাসা বা ক্লায়েন্টদের বাসা। আপনাকে এই 3 ভাষায় জানতে হবে। তো এবার আমরা চলে আসি, আমরা কেন এই জিনিসগুলো শিখতে এখন বুঝবেন। এখন আমরা ইউনিট সেট আপে যাবো। দেখেন আমি এল লেখে এন্টার দিলাম, আর কিবোর্ডের সাহায্যে আমি একও লিখলাম, একই সাথে 1 ফিট একটা দাগও দিলাম। আমরা আশাবাদী আপনাদেরকে দেখাইতে পারতেছি, আমরা 1 ফিটও লিখলাম এবং একটা দাগ দিলাম। এখন আপনি যদি এন্টার দেন, দেখেন লাল হয়ে গেছে, কারণ আমরা ইউনিট সেট আপটা করি নাই। অটোকেটে ফার্স্ট ওপেন করার পর ফার্স্ট কাজ হচ্ছে আমি ইউনিট সেট আপ করবো। ইউএন লিখে এন্টার। আমরা ইউনিট সেট আপ, দ্যাট মিনস একক সেটিং করার জন্য। এটা আমরা পাবো কোথায়? আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে, এই অ্যাপ্লিকেশনে দেখেন ড্রয়িং ইউনিট লেখা আছে, এখানের মধ্যে ইউনিটস আছে, এখানে পাবেন। রাদার দেন আপনি যদি কিবোর্ডে ইউএন লিখে এন্টার দেন, ইউএন এন্টার, তাহলে আপনি দেখবেন এখানে টাইপ লেখা আছে। তো টাইপের ক্ষেত্রে আমরা দেখছি অনেকগুলো টাইপ আছে। যেহেতু আমরা ইতিপূর্বে বলেছি যে অটোক্যাড শুধুমাত্র আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়াররা ব্যবহার করে না, এটা সায়েন্টিস্টরা ব্যবহার করে, অনেক শ্রেণীর প্র্যাকটিক্যাল কাজে লাগে, যার কারণে এটার অনেক ইউজ আছে। তো আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিংটা এটা হচ্ছে ফিট ইঞ্চি সিম্বল প্রদর্শন করে। আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিংটা ফিট ইঞ্চির সিম্বল বহন করে। আর ডেসিমেল যেটা, এটা আসলে সব লেখাটাকে পুরো যত যা দিব সেটাকে খালি ইঞ্চিতে প্রকাশ করবে। তো আমরা যদি চলে আসি আর্কিটেকচার যদি সিলেক্ট করি, তাহলে প্রিসিশন এই হচ্ছে মূল জিনিস। আমরা 0 ফিট 0 ইঞ্চি, এটা দেখতে একটু কষ্ট হচ্ছে মনে হচ্ছে। 0 ফিট 0 ইঞ্চি, 0 ফিট 0 ইঞ্চি প্লাস হাফ ইঞ্চি পর্যন্ত এখানে কালেক্ট হবে। অর্থাৎ আমরা যেটাকে ধরে নিচ্ছি 4 সুতা। তা আমরা যেটা করব আমাদের কাজের সাথে, আমরা এই 1/8 পর্যন্ত অ্যালাউ করবো। প্রিসিশন মানে হচ্ছে খুচরা। কার খুচরা? আমরা জানি ফিটের খুচরা হচ্ছে ইঞ্চি, ইঞ্চির খুচরা কি? ইঞ্চির খুচরা বাংলা ভাষা আমরা সুতা বলছি, কিন্তু এটা মূলত ভগ্নাংশ অথবা দশমিক দ্বারা আমরা প্রকাশ করি। তো যার কারণে খুচরাটা ধরেন 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি বুঝাবেন কিভাবে? 1/4 ইঞ্চি, এটা বুঝাবেন কেমনে? এই জন্য আমরা এখানে কতটুকু নিতে চাই সেই প্রিসিশনটা দিলাম। এরপর আমরা ওকে দিব। এখন আমাদের ইউনিট সেট আপ হয়ে গেছে। এখন সবাই মনোযোগ দিবেন, কারণ আপনার অ্যাসাইনমেন্ট কিছুক্ষণ মধ্যে শুরু হয়ে যাবে। আমরা যখন এল লিখে এন্টার দিব, কিবোর্ডে এল দিলে লাইন আসবে। আমি এল লিখে যখন এন্টার দিব, আমি এখন এই লাইনটাকে সোজা করতে চাইলে আমাকে F8 দিতে হবে, আমি অর্থ মোডটাকে অন করতে হবে। অন করলে সোজা আসবে। এখন আপনারা কি সবাই বুঝেন হরিজন্টাল আর ভার্টিক্যাল? সুলতান আপুকে জিজ্ঞেস করি,
জি দেখি সুলতান আপু কি বলতেছেন। আপনারা সবাই শুনেন সুলতান আপু কি জবাব দেন। সুলতান আপু, হরিজন্টালটা কি? জি স্যার। হরিজন্টাল বলতে কি বুঝি আমরা? সোজা যেটা এটা হবে। সোজা তো সব হরিজন্টাল জিনিস বলতে হয়। এক্স অক্ষ আর আস্তে ভার্টিক্যাল আস্তে বলতে আস্তে, ওয়াই অক্ষ। সেলিম ভাই, সেলিম ভাই, সেলিম ভাই, একটু ওয়েট ওয়েট। আমরা একটু সুলতান আপুকে ক্লিয়ার করি। সুলতান আপু, আমাদের যে জি, সুপারি গাছ আছে এটা কি হরিজন্টাল না ভার্টিক্যাল থাকে? সুপারি গাছ হরিজন্টাল। হ্যাঁ। হুম। জি। হরিজন্টাল। সুপারি গাছ হরিজন্টাল। লম্বালম্বি, ভার্টিক্যাল এটা। ভার্টিক্যাল। অবশ্যই ভার্টিক্যাল। আনুভূমিক। আমরা যে যখন আমরা এটা হচ্ছে একটা স্থানভূমিক, আনুভূমিক হচ্ছে আমাদের যে বিল্ডিং গুলো দাঁড়ায় আছে সবগুলো হরিজন্টালি না, ভার্টিক্যালি দাঁড়ায় আছে। আমাদের ফ্লোর গুলো হচ্ছে হুম। হরিজন্টাল। অর্থাৎ আমরা ঘুমাই সাধারণত হরিজন্টাল, আমরা যখন দাঁড়ায় থাকি তখন এটা ভার্টিক্যাল। ওকে ফাইন। এবার আপনাদের সবাইকে একটা সুন্দর কুইজ বলি। ঘোড়া কি হরিজন্টালি ঘুমায় না ভার্টিক্যালি ঘুমায়? কি স্যার? ঘোড়া, ঘোড়ার স্যার মধ্যে একটা আবার প্রাণী আছে না? ঘোড়া। ঘোড়া ঘোড়া, হ্যাঁ জি ভার্টিক্যালি ঘোড়া। ঘুমায়। এর হরিজন্টালি না না, ভার্টিক্যাল? ঘোড়া হচ্ছে কয়জন দাঁড়া হরিজন্টালের পক্ষে? দাঁড়া। স্যার আমার আমার একটা কোশ্চেন আছে স্যার। জি শিওর। আনুভূমিক। বাসের আনুভূমিকে সিটে ঘুমায় মানে বাসের সিটে যে আমরা ঘুমাই স্যার, এটা কি হরিজন্টাল না? এটা কি হরিজন্টাল না ভার্টিক্যালি স্যার? বাসের সিটে ঘুমানোটা এটা হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল, বোথ। দুটাই। বোথ, দুটাই। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, এবার আমরা একটু চলে আসি। তা আমরা কি করব, হরিজন্টাল এবং ভার্টিক্যাল কিছু লাইন আঁকবো। তাহলে আমরা দেখবো এল লেখে এন্টার, আমরা কিবোর্ডে এল লেখে এন্টার দিব। এরপর আমরা যদি 1 ফিট 1 লিখি, 1 ফিট 1 মানে 1 ফিট 1 ইঞ্চ, ইঞ্চ লিখবো না, ইঞ্চ না দিলেও চলবে। যেহেতু ইউনিটের সবচেয়ে ছোট এককটা ছিল ইঞ্চ, তো সুতরাং আমাদেরকে ইঞ্চি লিখতে হবে না। আমরা যদি 1 ফিট দিই, এন্টার দিই 1 ফিট 1 ইঞ্চি, তাহলে দেখেন অনায়াসে আমাদের কি হয়ে গেছে, 1 ফিট 1 ইঞ্চি হয়ে গেছে। আর এরপরে আমরা যদি চলে আসি 2 ফিট 2 দিই, তাহলে 2 ফিট 2 ইঞ্চি হয়ে গেছে। এখন আমরা তো বলছি এখানে 2 ফিট 2 আছে, এখানে 1 ফিট 1 আছে, বাস্তবে আছে কিনা আমরা একটু চেক করি। আমরা এই যে ডিমেনশন আছে, ডিমেনশন থেকে লাইনার নিয়ে এসে আমি যদি এই মাথায় একটা ক্লিক করি, দেন এই মাথায় যদি একটা ক্লিক করি, দেন মাঝখানে একটা ক্লিক করি, দেখেন আমার ডিমেনশনটা চলে আসছে, কিন্তু আমি তো এখানে 1 ফিট 1 ইঞ্চি পাই নাই। পাইছেন আপনারা? ওকে, জি আমরা না দেখি। স্যার, আসে নাই। আচ্ছা, আমরা দেখি ডিমেনশনে গিয়ে, আমরা লাইনারে গিয়ে আমরা দ্বিতীয়টা দেখি। আমরা যদি এখানে চলে আসি 2 ফিট 2, তাহলে আমরা দেখি তো আমাদের 2 ফিট 2 আছে কিনা, তাও আসে নাই। ওকে, তাহলে কি আমরা ইউনিট সেটিং করছি সঠিক। এখন আমরা ডিমেনশনটা দিব, ডি লিখে এন্টার। পরিমাপটা দেখার জন্য যে একক সেটিং করা হয় তার নাম হচ্ছে ডিমেনশন সেটিং। এই যে সঠিক যে পরিমাপটা দিছি, এই সঠিক পরিমাপটা দেখার জন্য যে সেটিং করতে হয় সেটার নাম হচ্ছে ডিমেনশন সেটিং। ডি লিখে এন্টার। আমি যখনই ডি লিখে এন্টার দিব, আমি যাব মডিফাইতে। এখানে মডিফাই একটু খেয়াল করব সবাই। আমি যদি মডিফাইতে চলে যাই, মডিফাই, আমরা মডিফাইতে চলে গেলাম। মডিফাইতে যাওয়ার পরে আরেকটা উইন্ডো আমাদের সামনে আসবে। এই উইন্ডো থেকে অনেকগুলো অপশন আছে, লাইনস আছে, সিম্বল আছে। আমরা টেক্সটে যাব এবং প্রাইমারিতে যাব। বাকিগুলো আমরা যখন কাজ করতে করতে একটু সিনিয়র হব তখন বাকিগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। আমরা যদি চলে আসি প্রাইমারি এন্ট্রি, প্রাইমারি এন্ট্রি আবার সব জায়গায় কাজ করা যাবে না। যেখানে যে অপশনটা আছে, স্যার পেজটা সাবধান মনে হয় কিছুক্ষণ আরেকটু জুম করা যায়। আর একটু জুমের ক্ষেত্রে একটু জামিলা এই মুহূর্তে হচ্ছে, আমি আগামী ক্লাসে আপনাদের এই জুমের প্রবলেমটা সলভ করে দিব ইনশাআল্লাহ। সেলিম ভাই বুঝছেন? জি এই স্যার, জি ক্লাসটা স্যার। একটু কষ্ট করেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করতেছি ভাই আপনাদেরকে আরো বেটার কিছু দেওয়ার জন্য। আমরা এই যে ইউনিট ফরম্যাট, এই জায়গাতে চেঞ্জ করব, আমরা প্রিসিশনে চেঞ্জ করব। এই দুই জায়গা ছাড়া আমরা প্রাইমারিতে আর কোথাও চেঞ্জ করব না। এই জায়গায় আমরা কি চেঞ্জ করব, আমরা এখানে আসি, আমরা ইউনিট ফরম্যাট যেটা দিয়ে আসছি এটার মধ্যে আর্কিটেকচার, আর প্রিসিশন যেটা দিয়ে আসছি 1/8, আমরা এখানে এটাই দিব। আর বাকি এই পেজে কোথাও কোনো চেঞ্জ করা যাবে না। চেঞ্জ করাটা হচ্ছে কবিরা গুনাহ। আমরা যদি চলে আসি টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর আমরা এখানে চেঞ্জ করব কোন জায়গায়, পয়েন্ট গুলো একটু দেখবো। স্যার আমরা এখানে টেক্সট হাইট প্রিসিশনতে চেঞ্জ ওই যে করব। ওখানে ওই যে ফিট ইঞ্চি করা যাবে তো মেবি। আমি তো ফিট ইঞ্চিতে কাজ করি। জি স্যার। ওই যে স্যার যেটাতে প্রিসিস নাকি, হ্যাঁ হ্যাঁ, ওখানে ফিট ইঞ্চি করা যাবে তো।
হ্যাঁ, প্রিন্সি করা যাবে। এটা কেন এটা দিচ্ছি এটা নিয়ে আমরা আলোচনা করব, আর আলোচনা করছি, আপনি খেয়াল করেন নাই। অর্থাৎ আমরা যদি আচ্ছা 1 ইঞ্চির কোয়ার্টার ইঞ্চি যদি দরকার হয়, তাহলে আমি যদি কোয়ার্টার ইঞ্চি দিই, কিন্তু আমি যদি এখানে সিলেক্ট করি 0 0, অর্থাৎ 1 ফিট 1 ইঞ্চি, তাহলে কিন্তু কোয়ার্টার ইঞ্চিটা দেখাবে না। আমি যদি 1/8 ইঞ্চ পর্যন্ত দেখতে চাই, বাট আমি দিছি মেজারমেন্টে 1/8 ইঞ্চি দিছি, কিন্তু আমি এখানে সিলেক্ট করছি 1/4, তাহলে 1/8 ইঞ্চিটা দেখাবে না, অর্থাৎ ওই খুচরো অংশটা দেখাবে না। আমরা চলে আসবো ওকে স্যার, টেক্সে। থ্যাংক ইউ। আমরা টেক্সে চলে আসবো। টেক্সে যখন দেখবো টেক্সট হাইট, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট বিষয়টা। আমরা সাধারণত টেক্সট হাইটটা রাখবো 8, কারণ আমাদের ড্রয়িং গুলো নর্মালি 1:8 অথবা 1:100 এ প্রিন্ট করা হয়। 1:8 যখন আমি প্রিন্ট করি, তখন ওই তখন ওই মেজারমেন্টটা পারফেক্টলি রিডেবল হয়। এইটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের যখন ড্রয়িংটা আসবে, ওয়ার্কিং ড্রয়িংটা আসবে, তখন আলোচনা করতে, তখন একটু মনে করবেন, তখন আলোচনা করবো। এখানে নর্মালি আমরা 8 ইঞ্চি রাখতে পারি। এরপরে আমরা আরেক জায়গায় কারেকশন করব। সেই জায়গাটা হচ্ছে আমরা এই যে এই অংশটা এখানে আমরা সিলেক্ট করব। কেন সিলেক্ট করব? আপনারা যদি এই ভিউতে একটু খেয়াল করেন, লেখাগুলো সব হরিজন্টাল আছে। এখন সুলতান আপু যদি হরিজন্টাল না বুঝে, তাহলে কিন্তু বিপদ আছে। হরিজন্টাল আছে অর্থাৎ আনুভূমিক আছে, উলম্ব না। স্যার আমরা যদি কোশ্চেন চাই আছে, যে, জি স্যার। টেক্সট হাইট যে আমি 8 ইঞ্চ দিলাম, হ্যাঁ, এই জি, 8 ইঞ্চিতে আমাদের যদি A4 যদি আমি প্রিন্ট দেই, তাহলে কি এটা স্পষ্ট আসবে? যদি 1/8, এটাকে আমরা প্র্যাকটিক্যাল ড্রয়িং এ গেলে এটা প্র্যাকটিক্যাল দেখাবো। যদি 1/8 সাধারণত যদি প্রিন্ট করি বা এর আশেপাশে কোনো স্কেলে প্রিন্ট করি, তাহলে 8 ইঞ্চিতে আমার ক্লিয়ার দেখাবে। আর যদি দেখা যায় 1/16 করি, তাহলে এখানে 16 ইঞ্চি হবে। যদি 1/32 করি, তাহলে এখানে আমরা লিখবো 32 দিয়ে লিখবো, তাহলে আমার ওটা রিডেবল হবে না, রিডেবল হবে না। এবার আমরা একটু এটা কি দেখবো স্যার আপনি কি ড্রয়িং স্কেলের কথা বলতেছেন? ড্রয়িং প্রিন্টের স্কেলের কথা বলতেছি, ড্রয়িং প্রিন্টের স্কেলের কথা। আচ্ছা, সাধারণত আমরা অধিকাংশ ড্রয়িং প্রিন্ট করি 1/8 অথবা 1/1:100। তো এটা বিস্তারিত আমরা যখন ড্রয়িং এ ঢুকবো তখন কথা বলবো। আমরা খালি আপাতত জানি রাখি এখানে আমরা 8 ইঞ্চি লিখি। ওকে এবার ওকে আমরা একটু ওকে খেয়াল ওকে। করব। এবার আমরা খেয়াল করব আমাদের ডিমেনশনের সাথে সাথে, আপনারা যদি প্রিভিউটাতে দেখেন, আমরা চাচ্ছি যে আমাদের লেখা যেদিকে ঘুরবে, ডিমেনশন সেদিকে ঘুরবে। দেখেন একটু ঘুরে গেছে, আমরা অ্যালাইন উইথ ডিমেনশন লাইন দিব। তাহলে আমাদের অ্যালাইন উইথ ডিমেনশনটা দিলে আমাদের লেখাটা ডিমেনশনটা যেদিকে ঘুরবে, ঠিক ওই দিকে আমাদের লেখাটা ঘুরে যাবে, ইনশাআল্লাহ। এবার আমরা চলে আসবো, আমরা এই 3টে জিনিসের চেঞ্জ করবো। এই 2টা বা 3টে জিনিস চেঞ্জ করে আমরা ওকে দিব, আমরা ওকে দিয়ে চলে আসবো। এবার দেখেন আপনার যে ডিমেনশনটা আপনি চাইছেন, সেট কারেন্ট করব, এরপর ক্লোজ করব। দেখেন তো লেখাটা বড় হয়ে গেছে, ওরে বাবা অনেক বড় হয়ে গেছে। তো যার কারণে আপনি এক জায়গায় দেখতে কষ্ট হচ্ছে। এবার একটু খেয়াল করেন তো, 1 ফিট 1 ইঞ্চি পাইছেন? জি স্যার। ওকে। এইবার সবাই একটু অ্যাসাইনমেন্ট একটু বুঝেন, এরপর আমরা আবার একটু ক্লাসে যাব। আপনাদের এই যে অ্যাসাইনমেন্টটা আমাকে পাঠাবেন, আপনারা যে অ্যাসাইনমেন্ট পাঠাবেন সেটা হচ্ছে, আমরা এই যে 1 ফিট 1 ইঞ্চি 2 ফিট 2 ইঞ্চি আছে, আমরা এরকম লাইনগুলো আঁকবো উইথ ডিমেনশন। তো তখন আমরা কি করব, ডি লিখে এন্টার দিব। আমরা মডিফাইতে যাব। এখানে গিয়ে আমরা শুধুমাত্র যেটা করব, টেক্সট হাইটের ক্ষেত্রে আমাদের এই লেখাটা বোঝার জন্য আমরা এখানে 1 ইঞ্চি দিব। 1 ইঞ্চি দিয়ে সেট কারেক্ট করব। এইবার দেখেন আপনি একই ডিমেনশনটা নেন, এই মাথায় একটা ক্লিক দেন, এই মাথায় একটা ক্লিক, দেখেন এখন বোঝা যাচ্ছে 1 ফিট 1 ইঞ্চি। এরপর জি আপনি স্যার। এখানে চলে আসেন 2 ফিট 2 ইঞ্চি। ঠিক আপনাকে এইভাবে হরিজেন্টালি 3 ফিট 3 ইঞ্চি, 4 ফিট 4 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি, এইভাবে 11 ফিট 11 ইঞ্চি পর্যন্ত এই লাইনগুলো হরিজেন্টাল। ভার্টিক্যাল লাইনগুলো কোন দিকে হবে? পাশে আরেকটা আঁকেন, এই 1 ফিট 1 ইঞ্চি, 2 ফিট 2 ইঞ্চি, 3 ফিট 3 ইঞ্চি, এইভাবে। এরপরে আপনি যেটা আঁকবেন, এবার দেখেন আমি একটা বক্স বানাবো বা রেক্টেঙ্গেল বানাবো। আমি যদি 1 ফিট 1 লিখি, এন্টার দিলাম, এন্টার দিলে দেখেন আমাকে ক্লিক করতে হয় না, অনায়াসে সে ক্লিক করে নিছে। এবার আমি নিচের দিকে আমার কার্সরটাকে ঘুরে নিছি। নেওয়ার পরে আমি যদি আবার 1 ফিট 1 দিলাম, আবার এটা 1 ফিট এন্টার দিব, এন্টার দেওয়ার পরে দেখেন অটোমেটিকলি একটা ক্লিক হয়ে গেছে। আমি যদি আবারও 1 ফিট 1 লিখলাম, এবার অটোমেটিকলি এটা ক্লিক হয়ে গেছে। আমি যদি এখানে চলে আসি, নিজে ক্লিক করি, তাহলে স্কিপ চাপবো, দেখেন আমার একটা রেক্টেঙ্গেল হয়ে গেছে। তাহলে আপনাদের কাজ হচ্ছে 1 ফিট 1 ইঞ্চি দিয়ে 2 ফিট 2 3 ফিট 3 হরিজন্টাল, ভার্টিক্যাল এবং এরকম রেক্টেঙ্গেল উইথ ডিমেনশন, এরকম রেক্টেঙ্গেল আঁকবেন উইথ ডিমেনশন সহকারে। আশা করি সবাইকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। স্যার ডাইমেনশনে ওই যে
মডিফাই গিয়ে স্যার প্রাইমারি ইউনিট সেটআপের কিছু কাজ থাকে মেবি, ওটা দেখালেন স্যার নাকি পরের ক্লাসে? আমরা দেখাচ্ছি যেটা আমরা প্রাইমারিতে কোনো কিছু চেঞ্জ করবো না। প্রাইমারিতে আমরা শুধুমাত্র দুইটা অংশে চেঞ্জ করছি। সেটা হচ্ছে আমরা এই প্রাইমারি ইউনিটে আমরা চেঞ্জ করছি। এরপরে যেগুলো আছে এগুলো আলোচনা হবে আপনার যখন মেজারমেন্টে যাব, একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট, এই যে জিনিসগুলো আছে এগুলো আমরা চেঞ্জ করব মেজারমেন্টে যখন আমরা চেঞ্জ আনবো তখন। এখন আমাদের এগুলো কোনো কাজ নেই। আমরা এখন চেঞ্জ করব শুধুমাত্র ইউনিট ফরম্যাটটা, যেটা আমরা ইউনিট সেটআপে দিয়ে আসছি। ইউনিট সেটআপে আমরা এখানে শুধুমাত্র এই অংশটা জি চেঞ্জ স্যার। করবো, আর কোনটা এখানে হাত দিব না। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আমরা তাহলে অ্যাসাইনমেন্ট সবাই বুঝছি? স্যার। আমরা কি সবাই বুঝছি? জি স্যার। জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে? স্যার, স্যার অ্যাসাইনমেন্ট গুলো কি স্যার আপনাকে আমরা ডিডব্লিউজি ফাইলে সেন্ড করবো না, হোয়াটসঅ্যাপে আপনারা বা কোথায়? ডিডব্লিউজি তে সেভ করবেন যাতে আমি বুঝতে পারি আপনারা কোন কোন জায়গায় ফাঁকি দিচ্ছেন। আমি আপনাদেরকে আমার মেইলের একটা ড্রাইভ শেয়ার করব। আপনার ওই ড্রাইভের মধ্যে ক্লাস লেখা থাকবে, আপনি ওই ক্লাসে জমা দিবেন, আপনার নাম লিখবেন, আপনি আপনার নাম লিখে আর সাথে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন, আমি ওখান থেকে দেখবো। স্যার জি স্যার। অ্যাসাইনমেন্ট একটু ক্লিয়ার হই, ওই যে 1 ফিট 1 ইঞ্চি, 1 ফিট 1 ফিট 2 2 ফিট ইঞ্চি 2 ইঞ্চি। এইভাবে কি লাইন না ওই রেক্টেঙ্গুলার, তারপরে লাইন যেটা আপনাকে মানে শিখেছি কি কি শুধুমাত্র, করতে আমি হবে? লাইন শিখেছি। এই লাইন দিয়ে আপনি হরিজন্টাল লাইন টানবেন, ভার্টিক্যাল লাইন টানবেন এবং ভার্টিক্যাল, রেক্টেঙ্গুলার লাইনটা টানবেন। রেক্টেঙ্গুলার, আচ্ছা ঠিক আছে, তিনটাই ভার্টিক্যাল, হরিজন্টাল আর রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার। ওকে, সবাই ক্লিয়ার? স্যার জি স্যার। ড্রয়িং লিমিটস এর কোনো কাজ আছে? পেজ পেজ লিমিটের কোনো কাজ আছে যে আমি এত বাই এত আচ্ছা, পেজে কাজ করতেছি? আসতেছি আমরা। আমরা আমরা ইউনিট সেটিং থেকে শুরু করে আমরা কিভাবে নির্বাচন করা দরকার আমরা সেগুলো নির্বাচন করলাম। সাথে আমাদের অ্যাড হয়েছে আমরা ডাইমেনশন সেটিংটা দেখলাম। ড্রয়িং লিমিটস বর্তমানে কাজ না করলে হবে, তারপরেও যারা লোয়ার ভার্সনে কাজ করেন তাদের জন্য ড্রয়িং লিমিটসটা লাগবে। LIMITS, এই পুরো কমেন্টসটা দেখতে হবে এবং ডাবল এন্টার দিতে হবে, এন্টার এন্টার। এটা অবশ্যই ইউনিট সেটআপের পরে করতে হবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই 100 ফিট কমা দিবেন, দেখেন একটা লক হয়ে গেছে। আবার এই 100 ফিট, এবার এন্টার দিবেন, জেড এন্টার ই এন্টার দিলে আপনার পেজটা চলে আসবে, জেড এন্টার এ এন্টার দিলে জুম অল হয়ে যাবে, অর্থাৎ পুরো পেজটা আপনার সামনে চলে আসবে, যে পেজটা আপনি কিছুক্ষণ আগে নিয়েছেন। সবাই বুঝতে পারছেন? স্যার এটা আরেকবার ক্লিয়ার করেন। আমরা যদি কোনো একটা পেজ দিয়ে কাজ করি, আমাদের একটা নির্দিষ্ট, যেমন আমরা A4 পেপার দেখি, এরকম যদি আমরা ভার্চুয়াল কোনো পেজ নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা কাজ করতে পারি। সেখানে আমরা লিখতে পারি লিমিটস, LIMITS, এই শব্দটা পুরো লিখতে হবে, LIMITS। এটা লিখে আমাদেরকে কিবোর্ডে ডাবল এন্টার দিতে হবে, এই এন্টার দেন আবার এন্টার। এবার আমরা পেজটা কত বড় চাচ্ছি বা কি সাইজের পেজ চাচ্ছি। ধরেন আপনি চাচ্ছেন 50 ফিট, লেখেন 50 ফিট, এরপর একটা কমা দিবেন। কমা দেওয়ার পরে দেখেন প্রথম 50 ফিটটা লক হয়ে গেছে। দ্বিতীয়বার আপনি আবার 50 ফিট দিবেন, 50 ফিট, এবার এন্টার প্রেস করবেন। আপনার পেজটা কার্যকর হয়ে গেছে। এখন আপনি পেজটা দেখবেন কিভাবে? আপনি তো জেড এন্টার ই এন্টার দিলে আপনার জুম এক্সটেন্ড হয়ে আপনার চোখের সামনে কি চলে আসলো, আপনার যে পেজের ড্রয়িংটা আছে এটা চলে আসলো। কিন্তু আপনার পেজটা যে নিচ্ছেন, পেজটা দেখবেন কিভাবে? জেড লেখে এন্টার, এ লেখে এন্টার, দেখেন আমার পুরো পেজটা সহকারে ড্রয়িং সহকারে পেজ চলে আসছে। খেয়াল করছেন আপনারা? জি জি জি। স্যার একটা কোশ্চেন স্যার। জি শিওর শিওর। স্যার আমি যদি স্যার ওই লিমিট সেটআপের ক্ষেত্রে আমার ওই ওয়ার্কিং ড্রয়িং এর ক্ষেত্রে স্যার আদর্শ জি, মাপ কত স্যার? কত বাই কত নিলে আমার একটা ওয়ার্কিং ড্রয়িং এর ড্রয়িং জন্য লিমিটস পারফেক্ট এর পেজ এখন সেটআপ? বর্তমানে কোনো প্রয়োজন হয় না। আপনার ড্রয়িং আছে অনেক, আপনি যখন ড্রয়িং এ যা করবেন পেজ বাড়বে, আস্তে আস্তে পেজ বেড়ে যাবে। ও আচ্ছা স্যার, ঠিক আছে। আপনাদের কারো আর কোনো কোশ্চেন আছে? স্যার আমরা তো আমি যেমন স্যার আমার তো 2024 ভার্সন নাই, আমি একটু লোয়ার ভার্সনে কাজ করি। 2024 এই এটা এটা দিয়ে স্যার আমি যদি একটু লোয়ার ভার্সনে কাজ করি অ্যাসাইনমেন্ট জমা দিই কোনো প্রবলেম আছে স্যার?
কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, খালি আপনি ফাইল ফরম্যাটটা ঠিক রাখলে দেখবেন যে আপনি অনায়াসে আমি আপনাকে টাচ করতে পারতেছি। আর আপনি যে যে ইয়েতে পারেন আমার এখানে ওপেন হবে, আমার যেহেতু 24 আমার এখানে ওপেন হবে। জি স্যার। আর স্যার একটা কথা স্যার, যদি জি 24 সাকিব স্যার বলেন। ইনস্টল নিয়ে একটা যদি ক্লাস বা একটু যদি একটু সময় দিতেন ওটার ব্যাপারে। ওকে, ইনস্টলটা হচ্ছে আমরা অলরেডি সেলিম ভাই আর সুলতান আপুরটা ইনস্টল হয়েছে। আর কারো যদি সমস্যা থাকে জি সেটা স্যার। আর একটা ক্লাসে আমরা দেখাই দিব কিভাবে ইনস্টল করতে হয়, হ্যাঁ, কিভাবে ক্র্যাক জি করতে স্যার, হয় থ্যাংক সেটা ইউ আমরা স্যার। দেখাই দিব। আচ্ছা, জি স্যার, আজকে খুব তাহলে কি সুবিধা হয় আমরা স্যার। আর সামনে আগাইতে পারবো, নাকি যতটুকু করছি অতটুকুই? আপনার ইচ্ছে স্যার, সমস্যা নাই। এখন একেবারে যারা নতুন তাদের জন্য হয়তো যদি একটু ভালো প্রবলেম লাগে হয়। আর একটু আগান সামনে, প্লাস পয়েন্ট। সেলিম ভাই আগানোর পক্ষে আছেন? আগান স্যার, আগান আগান স্যার, আগান, আসি, সমস্যা নেই। সুলতান আপু, ভাই আমাদের এখানে সবচেয়ে বড় জিনিস প্রাধান্য হচ্ছে সুলতান আপু, কারণ হচ্ছে লেডিস ফার্স্ট, তাই না? জি স্যার, জি স্যার। বিপদে পড়তে রাজি না। সুলতান আপু স্যার, আপনি কি বলেন? আগান স্যার। ওকে, এবার আসেন আমরা লিমিটটা স্যার, বুঝলাম। জি স্যার। প্রধান উপদেষ্টা পুরুষ। এইখানে এইখানে আমি একটু একটু মাঝে একটু অন্য কথা বলি, হ্যাঁ। জি শিওর। সেলিম ভাই আছে না স্যার, সেলিম ভাই, জি। সেলিম ভাই আর আমি কিন্তু ডিপ্লোমা একই কলেজে ছিলাম, ক্লাসমেট। তাই? জি স্যার। এই দুইজনে কি যুক্তি করে করতেছেন নাকি? যুক্তি করে বলতে আমি আজকেই জানলাম সেলিম ভাই এখানে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে, আমরা পরিচিত আগান, হতে হতে দেখবেন আগান, যে সবাই সবার পরিচিত আছে এখানে। তা আগান আমরা স্যার, একটু সামনে আগান। আগাচ্ছি, একটু দেখেন। গ্রিড এবং স্ন্যাপ সেটিংটা আমরা দেখবো, খুব গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস গ্রিড এবং স্ন্যাপ। বলবেন যে স্যার সবই তো গুরুত্বপূর্ণ, কারণ অটোকেটে আমরা প্রথম দিকে যা শিখবো সবই গুরুত্বপূর্ণ আসলে। এবার আসেন গ্রিডটা কি। আমরা F7 দিলে দেখেন গ্রিডটা অন অফ হচ্ছে, ঠিক আছে। এরপরে আমাদের ডিএস লিখে এন্টার ড্রাফটিং সেটিংটা শিখবো। ডিএস, ডিএস লিখে এন্টার দিলে আমরা দেখবো আমাদের সামনে ড্রাফটিং সেটিং আসবে, যেখানের মধ্যে আমাদের অসংখ্য 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 অপশন আছে। এর মধ্যে আমরা স্ন্যাপ অ্যান্ড গ্রিড আমরা যদি এদিকে খেয়াল করি, যেটা F9 দিলে স্যার হয়, এটা মনে হয় এবং ওএস লিখে, স্যার এটা মনে হয় ওএস ওএস দিলে লিখে ইন্টার দিলেও আসে নাকি স্যার? একই একই একই, সেটা অবজেক্ট স্ন্যাপ আসে। তো অবজেক্ট আচ্ছা, স্ন্যাপ এখানে অনেকগুলো অপশন আছে, তো ডিএস দিলে সব অপশনও আসে, ওএস দিলেও আসবে, অবজেক্ট স্ন্যাপ আসবে, কোনো সমস্যা নেই। একটু খেয়াল করবো, ওকে স্যার, ওকে স্যার। আমরা যদি ড্রাফটিং সেটিং এ যাই, আমরা যদি এখানে ক্লিক করি দেখেন গ্রিডটা অন হয়ে যাবে। আমি ওকে দিলে দেখেন গ্রিড অন হয়ে গেছে। অর্থাৎ যে জিনিসটা আপনি F7 দিয়ে দিচ্ছেন সেটা কিন্তু এখানে আসি ক্লিক করেও আপনি এটাকে অফ করতে পারেন, অন করতে পারেন। এবার দেখার বিষয় হচ্ছে F9, এটা কিন্তু ঘাতক। ঘাতক কিরকম? অর্থাৎ এটা দেখা যাবে না, আপনাকে কাজে ডিস্টার্ব করবে। এটা হচ্ছে স্ন্যাপ অন। যদি আপনি এই F9 দিয়ে এটা অন করে ফেলেন, আপনার ভুলও যদি অন থাকে, দেখেন স্পেসিং এর মধ্যে যে খেয়াল রাখেন, এই যে হাফ ইঞ্চি দিচ্ছেন, অর্থাৎ যে গড়গুলো আছে, এখন যদি আপনি কাজ করতে যান এল লিখে এন্টার দেন, দেখেন এই যে আপনার যদি আরো বড় করি, এই দেখছেন আমাদের কার্সরটা কিন্তু একটা নির্দিষ্ট মাঝখানে যায় না। কেন মাঝখানে যায় না? কারণ আপনি ওখানে ডিএস এর জায়গায় অর্থাৎ ড্রাফটিং সেটিং এর জায়গায় হাফ দেওয়া আছে, এই কারণে। যার কারণে আমাদের এটা সবসময় অফ থাকবে, অর্থাৎ এটি ছিল থাকবে না। আমরা যদি আবার দেখি, এবার দেখেন এর লেখে এন্টার দিলাম, এবার দেখেন আপনি যে কোনো জায়গায় আপনার মাউসটাকে শিফট করতে পারতেছেন, কিন্তু যদি আপনার স্ন্যাপ অন থাকে তাহলে কিন্তু আপনি এই কাজটা করার সুযোগ পাবেন না, আপনাকে এই ডিস্টার্বটা করবে। সো আপনাকে মাথায় রাখতে হবে আমার এই অপশনটা সবসময় অফ থাকবে, এটা আমার কোনো কাজ নেই। আমার গ্রিডটাও অফ থাকবে, এটারও আমার কোনো কাজ নেই। এবার আমরা একটু সামনে যাব, অবজেক্ট স্ন্যাপ, আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা। F3 দিলে আমার অবজেক্ট স্ন্যাপটা অন হয়, F3 দিলে অবজেক্ট স্ন্যাপটা অন হবে। আমি যদি F3 দিয়ে এটা যদি অফ থাকে, এবার দেখেন আমি একটা লাইন নিলাম, এর লেখে এন্টার দিয়ে একটা লাইন নিলাম। এখন আমার আরেকটা লাইন নেওয়া দরকার। আমি কিন্তু মনে হচ্ছে যে এটার কাছাকাছি আছি, মনে হয় এটার উপর থেকে নিচ্ছি। একটু যদি বড় করি, আপনি কল্পনা করবেন না যে এটা আসলে ফাঁকা রয়ে গেছে। এটা আরো বড় করলে আপনি দেখবেন এটা মিল নেই। তো এখন দেখার বিষয় হচ্ছে, আমি যদি রেফারেন্স দিতে চাই, তাহলে আমরা এই ডিএস থেকে এন্টার দিলে যেটা দেখি F3 দিলে এই কাজটা হয়ে যেত, বা ওএস দিলে হতো। এখান থেকে আমরা অবজেক্ট স্ন্যাপটাকে সিলেক্ট করে দেব। অবজেক্ট স্ন্যাপটা সিলেক্ট করে দিলে এবার দেখেন আপনি যেখানে ক্লিক করেন, যে জায়গায় ক্লিক করেন, আপনি এই বস্তুর উপরেই আছেন। আপনি যদি এই বস্তুর সেন্টারে যান, দেখেন এই সেন্টারে ত্রিভুজ দিয়ে বুঝাই দিচ্ছে এখানে একটা সেন্টার পয়েন্ট বা মিড পয়েন্ট।
আপনি যখন শুরুতে যাবে ইন পয়েন্ট দেখাবে। তো এবার আমরা চলে আসি ড্রাফটিং সেটিং এর মধ্যে। আমরা যে কাজটা করব, এখানে টিক চিহ্ন আছে বাট আমার এখানে টিক চিহ্ন নাই। এই যে অপশন গুলো আছে এগুলোর মধ্যে টিক চিহ্ন নাই। যদি না থাকে তাহলে প্রবলেম কি? আমি যদি এই টিক চিহ্ন গুলো না থাকে তাহলে আমার কোনো লাভ নাই। এখানে টিক চিহ্নটা কোনো কাজে আসবে না। তো আমাকে এখানে টিক চিহ্ন দিলে কি হবে? এখানে যদি আমি টিক চিহ্ন দিই তাহলে আমি পাবো ইন পয়েন্ট, অর্থাৎ কোন একটা লাইনের শুরু পয়েন্ট পাবো। আমি যদি এর পরে যাই মিড পয়েন্ট পাবো। আমি যদি এর পরে যাই সেন্টার পয়েন্ট পাবো। এরকম পয়েন্ট গুলো আমাদের বিভিন্ন কাজে লাগে। এই কাজে লাগার কারণে আমরা কি করব? এই সিলেকশনে গিয়ে অল সিলেক্ট করে দেবো। আমাদের কাজ শেষ। আমরা যদি অল সিলেক্ট করে দিই তাহলে এইবার আমি অনায়াসে আমার একটা ড্রয়িং করতে আমাকে এই পয়েন্ট গুলো হেল্প করবে। যেখানে আমি সেন্টার পয়েন্ট পাবো সেখানে আমার সেন্টার পয়েন্ট, যেহেতু ত্রিভুজের মধ্যে সেন্টার পয়েন্ট, সরি সার্কেলের মধ্যে সেন্টার পয়েন্ট আসে, আমি এখানে গেলে আমাকে এখানে গেলে একটা সাহায্য করতেছে যে আমি এখানে একটা মিড পয়েন্ট পেলাম। তো আমরা এই পয়েন্ট গুলো এখান থেকে পাবো। তাহলে আশা করি আমরা এই যে ড্রাফটিং সেটিংটা আছে ডিএফ থেকে এন্টার, এটার মধ্যে অনেকগুলো অপশন আছে। সর্বপ্রথম আমরা দেখলাম স্ন্যাপ এবং গ্রিড, এই দুটো আমাদের অফ থাকবে। পোলারটা আমাদের থাকলেও কোনো সমস্যা না, না থাকলেও কোনো সমস্যা না। এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বোঝানোর জন্য, দেখানোর জন্য। অবজেক্ট স্ন্যাপটা আমাদের লাগবে। এই অবজেক্ট স্ন্যাপ টেকিংটা খুব জরুরি বিষয়। এটা হচ্ছে অ্যাপ 11 এর মধ্যে পাবো। অবজেক্ট স্ন্যাপ টেকিংটা আপনি কিভাবে বুঝবেন আসেন আমরা একটু দেখি। ধরেন আপনার এইদিকে একটা মেজারমেন্ট দিয়ে লাইনটা নিলেন, আবার আপনি এইদিকে নিতে যাচ্ছেন, আপনি চাচ্ছেন উপরে যে লাইন আছে তার বরাবর নেবেন। এই যে তার এই পয়েন্ট, এখানে ক্লিক না করে আপনি যদি এখানে জাস্ট একটু টাচ করে ছোঁয়া দিয়ে আপনি যদি নিচের দিকে আসেন, দেখেন নিচে একটা ক্রস চিহ্ন চলে আসছে। খুব স্ট্রংলি একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে। যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই যে ক্রস চিহ্ন, এবার আপনি যদি ক্লিক করেন ঠিক এই ক্রস চিহ্ন বরাবরই ক্লিক হয়েছে। তার মানে উপরের লাইন আর নিচের লাইন সমান। এটা আপনাকে হেল্প করতেছে কি? আমি যদি ইউ লিখে এন্টার দিই তাহলে আমি আবার আন্ডারতে গেলাম। এবার আসেন আপনাকে এই জিনিস বোঝানোর জন্য আমি আবার ডিএসএ যাব। ডিএসএ যাওয়ার পরে আমি যদি অবজেক্ট স্ন্যাপ টেকিং অন যদি না করি, অফ করি, তাহলে কি প্রবলেম? আমি যদি কোনো জায়গায় কারো রেফারেন্সে কোনো নিতে চাই, দেখেন লাইন ঠিকই টাচ হইলো, লাইনের আর কোনো রেফারেন্স দেখাচ্ছে না। আপনি শত চেষ্টা করলে এখানে রেফারেন্স দেখাবেন। তো আমাদের অবজেক্ট স্ন্যাপ ট্যাগিং এর কাজ হচ্ছে অন্য একটা অবজেক্টের মেজারমেন্ট তার সমান্তরাল ভাবে পাওয়ার জন্য আমরা এই কাজটা করি। দেখেন অন করলাম, এর লেখে এন্টার, তাহলে আমি অনায়াসে আমি এখান থেকে আমার এই রেফারেন্সটা পেয়ে যাবো। আশা করি এই কটুক কথা আপনারা বুঝতে পারছেন। এবার আমরা যদি চলে আসি, আমাদের এই অপশনটা গেল ফাইল সংরক্ষণ পুনরুদ্ধার, এটা আমরা এই কিছুক্ষণ আগে শিখতে পারলাম। অটো সেভ, অটো সেভটা আমাদের স্বয়ংক্রিয় সেভ, আমরা কন্ট্রোল এস দিলে কিছুক্ষণ পর পরে ফাইলটা সেভ হয়ে যাবে। এছাড়াও একটা নির্দিষ্ট সময় আমরা দিয়ে দিলে সেখান থেকে সেভ হবে। এটা আমরা আগামী ক্লাসে আবার দেখাবো। ওপেন করা আপনারা বুঝছেন, রিকভারিটা বুঝছেন আশা করি, যে একটা ফাইলের যে পুনরুদ্ধারের যে ফাইলটা থাকে সেটা। এবার আমরা যদি চলে আসি, আমাদের ফাইল ফরম্যাটটা কি? আমরা দেখলাম ডিডব্লিউজি, আবারও বলতেছি ডিডব্লিউজি। ডিডব্লিউ এক্স অন্য কাজে ব্যবহৃত হয়, পিডিএফটা অন্য কাজে ব্যবহৃত হয়। আশা করি এই কথাগুলা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন। কারো কোনো কোশ্চেন আছে? অটো সেভটা খুব জরুরি স্যার, অটো সেভ শেখাটা খুব জরুরি। আচ্ছা, অটো সেভটা ইনশাআল্লাহ আগামী সামনের ক্লাসে ক্লাসে দেখা শিখবো নি। দিচ্ছি। যেহেতু আজকে অনেক সময় হয়ে গেছে, আপনাদের ক্লাসটা শেষ দিলে আমাকে আবার এটা রেকর্ডটা সেভ হতে একটু সময় লাগতেছে। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা ওকে হচ্ছে। স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না, ওকে। অনেক সুন্দর হয়েছে। আশা করি উপকৃত হব। আপনারা রেগুলার আমার সাথে থাকলে ইনশাল্লাহ, আপনাদের সাপোর্ট থাকলে আমরা এই ক্লাসটাকে আরো প্রাণবন্ত করতে পারবো এবং আমরা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ স্যার, থ্যাংক ইউ স্যার এত সুন্দর ক্লাস নেওয়ার জন্য। জি, মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।